ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু সহজ ম্যাথ। আই হোপ তোমরা সবাই ভালো আছো। তো আমরা যে আরআরবি এনটিপিসি 2024-এর জন্য যে শিফট ওয়াইজ প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের আমরা যে সিরিজ চালু করেছিলাম, যেখানে আমরা অঙ্ক আর তার সাথে রিজনিং দুটোকে আমরা নিচ্ছিলাম, অঙ্কের আর রিজনিংয়ের কোশ্চেনগুলো আমরা সলভ করছিলাম। তো আজকে তার 2 নম্বর সেট আমি নিয়ে এসেছি। আর 2 নম্বর সেটে তোমাদের জন্য এসছে হচ্ছে জানুয়ারি মাসের 8 তারিখ 2021-এর যে এক্সামটা হয়েছিল তার এসছে শিফট 1। ঠিক আছে, এই সেটটা আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। তো আমার শরীরটা একটু খারাপ আছে, তো সেই কারণে তোমরা একটু বিয়ার করে নিও। হয়তো ভয়েসটা অতটা জোর দিয়ে আমি এমফাসাইজ করতে পারবো না। ঠিক আছে, তো আমাদের প্রথম কোশ্চেন কি বলেছে, প্রদত্ত বিকল্পগুলির মধ্যে থেকে অক্ষরগুচ্ছ নির্বাচন করুন যা নিম্নলিখিত ক্রমে প্রশ্নচিহ্ন হয়। তো সিম্পল, তোমরা যদি এখানে দেখো, আমি যদি একটু এটাকে বড় করি তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো এখানে কি আছে, এর পরে কি আসছে, বি এর পরে সি এর পরে ডি এর পরে ই। তাহলে এখানে ই এর পরে কি আসবে, এফ। আচ্ছা, তারপরে হচ্ছে বি এর পরে সি এর পরে ডি এর পরে ই এর পরে এফ। তাহলে এফ এর পরে কি আসবে, জি। এবার তোমরা অপশানে দেখো যে এফ জি সবকটা অপশানে আছে। তাহলে এবার আমাকে এটা চেক করতে হবে, এফ এর পরে জি এর পরে এইচ, আই, জে, তাহলে এখানে কি হবে, কে। তাহলে তোমাদের আনসার হয়ে গেল এফ জি কে। আমরা আসছি পরের কোশ্চেনে। বলছে পরপর তিনটি পূর্ণ সংখ্যাকে ক্রমবর্ধমান ক্রমে নেওয়া হলে যথাক্রমে 2, 3, 4 দ্বারা গুণ করলে তাদের যোগফল 74 হয়। সবচেয়ে বড় সংখ্যাটি কত? তাহলে এখানে একটা জিনিস বলেছে, দেখো পরপর তিনটি পূর্ণ সংখ্যাকে ক্রমবর্ধমান, মানে একটা সংখ্যা যদি হয় এক্স, আর একটা হবে এক্স প্লাস 1, আর একটা হবে এক্স প্লাস 2। এবার কি বলেছে, প্রথমেরটাকে 2 দিয়ে গুণ, তারপরেরটাকে 3 দিয়ে গুণ, তারপরেরটাকে 4 দিয়ে গুণ। তাহলে এটাকে যদি তোমরা 2 দিয়ে গুণ করো তাহলে এটা কত হবে, 2x। এটাকে যদি 3 দিয়ে গুণ করো 3x প্লাস 3, আর এটাকে যদি 4 দিয়ে গুণ করো 4x প্লাস 8। বলেছে এগুলো সবকটাকে যোগ করলে যোগফল কত হবে, 74। তাহলে সিম্পল দেখো, 2x 3x, তাহলে 3 আর 2 5, 5 আর 4 এটা হচ্ছে 9x। আর এখানে হচ্ছে 8 আর 3 কত, 11। তাহলে 11টা এদিকে গেলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, তাই না? সরি, তাহলে তোমার 74 থেকে যদি আমরা 11 মাইনাস করি কত পাবো, আমরা পাবো 63। তাহলে 9x হচ্ছে 63, তাহলে x কত হয়ে গেল, 7। এবার তোমাদের কি বলেছে, সবচেয়ে বড় সংখ্যাটি কত? তাহলে বড় সংখ্যাটি কত, তাহলে বড় সংখ্যাটা আছে হচ্ছে x প্লাস 2, তার মানে 7 আর 2 কত হয়ে যাবে, 9। আমি কিন্তু এখানে তোমাদেরকে বেস্ট অ্যাপ্রোচটা শেখাচ্ছি, কিভাবে তোমরা এক্সাম হলে এই কোশ্চেনগুলোকে খুব সহজেই করতে পারো। ঠিক আছে, আচ্ছা পরের কোশ্চেনটা বলেছে, আমি এখানে যদি লিখে নিই 3, 5, 6 ওয়াই এক্স, এই সংখ্যাটা হচ্ছে 90 দ্বারা বিভাজ্য। তাহলে তোমরা সিম্পল একটা জিনিস দেখো, 90 দ্বারা বিভাজ্য মানে কি, 9 গুণ 10, 9 দিয়েও বিভাজ্য হবে, 10 দিয়েও বিভাজ্য হবে। তাহলে 10 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি, শেষের যে অঙ্কটা হবে সেটা কি হবে, শূন্য হবে। তাহলে তোমরা একটা জিনিস এখানে ক্লিয়ার হয়ে গেল যে এক্স এর মান কি হয়ে গেল, 0। তাহলে আমরা যদি সিম্পল এইভাবে লিখে নিই 0। এবার কত দ্বারা বিভাজ্য হবে, তোমরা বলবে স্যার এবার 9 দিয়ে বিভাজ্যতা চেক করতে হবে। তাহলে দেখো 6 আর 3 9, এখানে কত হচ্ছে 5, তাহলে এটাও কি হতে হবে, 9 হতে হবে। তাহলে y কত হয়ে যাবে, 4। এবার সিম্পল তোমাকে বার করতে হয়েছে y মাইনাস এক্স। তাহলে y হচ্ছে 4, x হচ্ছে 0। তাহলে 4 বিয়োগ 0 কত হয়ে গেল, 4। তাহলে 4 হবে তোমাদের কারেক্ট আনসার। আচ্ছা পরের কোশ্চেন কি বলেছে, তো যখনই এরকম টাইপের কোশ্চেন আসবে, দেখো কি বলেছে, একটি পরীক্ষায় 41% শিক্ষার্থী হচ্ছে তোমার অর্থনীতিতে, 35% শিক্ষার্থী হচ্ছে ভূগোলে, আর 39 শিক্ষার্থী হচ্ছে ইতিহাসে অকৃতকার্য। অকৃতকার্য মানে ফেল করেছে। এবার বলেছে 5% শিক্ষার্থী তিনটে বিষয়ে অকৃতকার্য হয়েছে, 14% শিক্ষার্থী অর্থনীতি ভূগোলে এগুলো হয়েছে। এগুলো পড়ে পড়ে দেখলে, তো এরকম টাইপের কোশ্চেন তোমরা সিম্পল কি করবে, তোমরা করছে গিয়ে ভেন ডায়াগ্রামের সাহায্যে করবে, খুব সহজেই তোমাদের সলভ হয়ে যাবে। কিভাবে হচ্ছে আমি তোমাদেরকে দেখিয়ে দিই ভালো করে। ঠিক আছে, তাহলে দেখো এখানে তুমি তিনটে জিনিস দেখতে পাচ্ছ, একটা হচ্ছে অর্থনীতি, একটা হচ্ছে ভূগোল, আর একটা হচ্ছে ইতিহাস। তো তোমাদেরকে তিনটে সার্কেল এরকম ড্র করবে। ঠিক আছে, তাহলে তিনটে সার্কেল যখন তোমরা ড্র করলে, তিনটে তোমরা নাম দিয়ে দেবে। ঠিক আছে, এটাকে মনে করো প্রথমে কি ছিল, ইকোনমিক্স, অর্থনীতি, তারপরে ছিল ভূগোল মানে জিওগ্রাফি, আর এটাকে ধরো হিস্ট্রি।
ঠিক আছে। এবার বলেছে দেখো তোমরা সবসময় কিভাবে সলভ করবে, তোমরা সলভ করবে যেটাতে সবার ফার্স্টে তোমরা যেটা সবার মধ্যে কমন আছে সেইভাবে যাবে। তাহলে এখানে দেখো 5% শিক্ষার্থী 3টে বিষয়, তাহলে এই যে পোর্শনটা, এই পোর্শনটা কি হচ্ছে সবার মধ্যেই কমন আছে, তাহলে এখানে চলে আসলো 5। এবার বলেছে 14% শিক্ষার্থী অর্থনীতি আর ভূগোল, মানে ইকোনমিক্স আর জিওগ্রাফি, মানে এই পোর্শনটা, তাহলে এই পোর্শনে কতটা আছে 14%, কিন্তু 5% অলরেডি এখানে চলে এসছে, তাহলে এটা হয়ে গেল কত 9%। এবার বলেছে 21 হচ্ছে ভূগোল আর ইতিহাস, তাহলে ভূগোল আর ইতিহাস মানে এই জায়গাটায় আসবে, তো এর মধ্যে কতটা আছে 21, তাই না, তো এর মধ্যে অলরেডি 5 চলে এসছে, তাহলে এখানে হয়ে গেল কত 16। এবার বলেছে ইতিহাস ও অর্থনীতিতে 18% শিক্ষার্থী, তাহলে 18 মানে এখানে 5 অলরেডি চলে এসছে, তাহলে এখানে হয়ে যাবে 13। এবার দেখো তোমার কি পুরোটা করার দরকার আছে, বলবে না স্যার পুরো করার দরকার নেই, আমাদের শুধু বার করতে বলেছে অর্থনীতি, তাহলে সিম্পল আমরা অর্থনীতিতে যাব। তো দেখো অর্থনীতি এখানে আছে 9 আর 5 কত হয়ে গেল 14, 14 আর 13 কত হয়ে গেল 27, আর অর্থনীতিতে কতটা করেছে 41, তার মানে এখানে কত পার্সেন্ট হবে 14%। এবার এটাই তো বার করতে বলেছে যে শুধুমাত্র অর্থনীতিতে, তাহলে শুধুমাত্র অর্থনীতিতে কত আসবে 14%। এইভাবে তোমরা সলভ করবে, কয়েক সেকেন্ডেই প্রবলেমটা সলভ হয়ে যাবে। যদি তোমরা প্লাস মাইনাস করে করতে যাও অনেক কিন্তু সময় লেগে যাবে। আচ্ছা, পরের কোশ্চেন কি বলেছে, বলেছে একটি সংখ্যার 25% অন্য সংখ্যার 30%-এর থেকে 7 বেশি, সংখ্যাগুলির মধ্যে পার্থক্য হচ্ছে 29, তবে সংখ্যাগুলি কি কি। তা দেখো যখনই এরকম টাইপের কোশ্চেন আসে না, তোমরা অপশন দেখে একবার চেষ্টা করবে। 39 আর 10 এর মধ্যে পার্থক্য কত 29, 40 আর 11 এর পার্থক্য কত 29, 37 8 এর পার্থক্য 29, এটার পার্থক্য 29, তাহলে অপশন থেকে এলিমিনেট হলো না, এটা একবার তুমি চেক করে নিলে। এবার যদি তুমি সবকটা অপশন ধরে করতে চাও, দেখো একটা হচ্ছে 25%, একটা হচ্ছে 30%, তাহলে 25% দেখো 39 40 37 এগুলোর 25% বার করা, 10 11 8 5 এদের 25% বার করাটা একটা চাপের, এই 30% বার করাটা চাপের ব্যাপার। তো এই কোশ্চেনটা তোমাকে সলভই করতে হবে, একটু ক্যালকুলেটিভ প্রবলেমটা। তো তুমি যখন দেখছো এরকম বড় বড় আছে, তুমি সিম্পল কি করবে, দুটো যে সংখ্যা আছে সেই দুটো সংখ্যাকে তুমি, যেহেতু পার্সেন্টেজ আছে তাই 100-এর বেসিসে ধরবে, মানে কি বলছি এক্স আর ওয়াই তোমরা ধরে করো, তো আমি বলবো এটাকে তোমরা এক্স ওয়াই না ধরে একটা সংখ্যাকে তোমরা ধরবে কি 100x, আর একটা সংখ্যাকে ধরবে 100y, তাহলে তোমাদের দেখবে ক্যালকুলেশনটা অনেক কি হয়ে যাবে সোজা হয়ে যাবে। তো বলেছে এদের মধ্যে পার্থক্য, পার্থক্য মানে কি বিয়োগ, তাহলে তোমরা বললে স্যার এটা যদি বিয়োগ করি তাহলে কত হচ্ছে 29, এটা হচ্ছে তোমাদের 1 নম্বর সমীকরণ। এবার হচ্ছে বলেছে একটি সংখ্যার 25%, তাহলে 100 এর 25% কত হবে, তোমরা বলবে স্যার 25x, অন্যটা 30%, তাহলে এটা কি হবে 30y, তাহলে এদেরকে যদি মাইনাস করি কত পাবো আমরা 7। এবার দেখো এখানে আছে 100x, এখানে আছে 25x, তাহলে এটাকে যদি আমরা পুরোটাকে যদি আমরা 4 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে এখানে কত হবে 100x, এখানে কত হবে 120y, আর এখানে 4 সাথে কত হয়ে যাবে 28। ঠিক আছে, পেয়ে গেলাম। এবার এর থেকে এটাকে এখন কি করে দেবো আমরা মাইনাস করে দেবো, তাহলে আমরা যদি এটাকে মাইনাস করি, তোমরা দেখতে পাচ্ছ 100x 100 কেটে গেল, এখানে হচ্ছে -20y সমান সমান হচ্ছে -1, তাহলে মাইনাস মাইনাস কেটে গেল, 20y হচ্ছে 1, আমার সংখ্যাটা কত ছিল 100y, তোমরা এটাকে কি করতে হবে 5 দিয়ে গুণ করতে হবে, তাহলে এদিকেও 5 দিয়ে গুণ করলে এদিকেও 5 দিয়ে গুণ, তাহলে একটা সংখ্যা আমার কত বেরিয়ে গেল 5, অপশানে চেক করো একটা সংখ্যা 5। এইভাবে করলে একদম ইজিলি সলভ হয়ে যাবে। তোমরা যদি এটাকে এক্স আর ওয়াই ধরে করতে তখন কিন্তু অনেক জটিল হয়ে যেত। ঠিক আছে, পরের কোশ্চেন বলেছে রহিম 3 বছরের জন্য 5% সরল সুদে একটি নির্দিষ্ট পরিমাণ বিনিয়োগ করেছিলেন, তার বন্ধু হীরালাল 7% সরল সুদে 2 বছরের জন্য অর্থ বিনিয়োগ করেছিলেন। রহিম হীরালালের চেয়ে 30 টাকা বেশি পেয়েছেন, তবে তাদের বিনিয়োগের পরিমাণ কত। তাহলে সিম্পল একটা দেখো 3 বছরের জন্য 5%, তাহলে কত পার্সেন্ট হলো 15%, 2 বছরের জন্য 7%, তাহলে কত হলো 14%, তাই না। এবার বলছে রহিম কি করেছে 30 টাকা বেশি পেয়েছে, তাহলে রহিম এখানে কত বেশি পেয়েছে, তো তোমরা বললে স্যার বেশি পেয়েছে 1%, তাই না, তাহলে 1% যদি বেশি পায় তার ভ্যালুই কত 30 টাকা, তাহলে 100% মানে কত হবে, তোমরা বলবে 3000 টাকা, তাহলে এটাই হয়ে গেল তোমাদের আনসার।
কোশ্চেনকে অবজার্ভ করবে, কয়েক সেকেন্ডের মধ্যেই সলভ করবে। এই কোশ্চেনটা কিন্তু তোমরা পেন পেপার ছাড়াই করতে পারতে, কিন্তু আমি তোমাদেরকে বোঝালাম, এক্সপ্লেন করলাম। ঠিক আছে? আচ্ছা, পরের কোশ্চেন বলেছে 16 মিটার দৈর্ঘ্য 12 মিটার প্রস্থের একটি হলের মেঝে বর্গাকার টাইলস দিয়ে পাকা করতে হবে। যদি সর্বনিম্ন সংখ্যক টাইল ব্যবহার করতে হয় তাহলে প্রতিটি বর্গক্ষেত্র টাইলের দৈর্ঘ্য কত হবে? তাহলে দেখো 16 মিটার আছে আর 12 মিটার, তাই তো? এবার আমি যে টাইলটা ইউজ করব সেই টাইলটা কি হবে? বর্গাকার। তার মানে এমন একটা মাপ নিতে হবে যেটা এটাকেও ভাগ করলে যাবে, এটাকেও ভাগ করলে, মানে আলটিমেটলি এই দুটোর কি গসাগু। তাহলে 16 আর 12-র গসাগু কি হবে? 4। তাহলে তুমি দেখো টাইলটার মাপ যদি 4 হয় তবেই কিন্তু আমরা কি করতে পারবো, মানে টাইলটার মাপ 4 না, মানে যে বর্গক্ষেত্রের টাইলটা হবে তার বাহুর দৈর্ঘ্য যদি 4 হয় তবেই কি হবে, আমরা এটাকে সবচেয়ে কম টাইল ব্যবহার করে আমরা এটাকে পাকা করতে পারবো। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে কি? 4 মিটার। পরের কোশ্চেন বলেছে 1 ঘন্টার 5 মিনিট ও 1 ঘন্টার 20 সেকেন্ডের ভগ্নাংশের মধ্যে পার্থক্য কত? তাহলে 5 মিনিট মানে কত সেকেন্ড? তোমরা বলবে সেটাকে করলে 60 সেকেন্ড। তাহলে এখানে কত হয়ে গেল? 3600। এবার তার থেকে এটাকে মাইনাস করতে হবে 20, আর এখানে হচ্ছে 3600। তো সিম্পল, তোমরা যদি এটাকে 3600 রাখো কোনো অসুবিধা নেই। তাহলে দেখো এখানে 5-7 কত হবে? 300, আর এখানে কত হবে? 20। তাহলে 300 থেকে যদি 20 চলে যায় তোমরা কত পাচ্ছ? 280। ঠিক আছে? এবার সিম্পল যদি তোমরা এটাকে 0 আর 0 তোমরা কেটে দাও, কেটে দিলে এবার যদি তোমরা 4 দিয়ে কাটো তাহলে এটা কত হবে? 7। 4 দিয়ে কাটলে কত হবে? এটা 90। ঠিক আছে? তাহলে তোমাদের আনসার কত হচ্ছে? 7/90। কিন্তু অপশনে তোমরা কোথাও 7/90 দেখতে পাচ্ছ না। এই অপশনটা দেখো, এখানে কি দেওয়া আছে? 0.7/9। তাহলে তোমরা দেখো 7/90, 90-কে কি লেখা যায়? 9 × 10। তাহলে এই যে 7/10 এটাকে কি লেখা যায়? 0.7, তার নিচে চলে আসবে 9। তাহলে একটু কিন্তু ঘুরিয়ে দিয়েছে, বুঝতে পেরেছো? এটার অ্যান্সার কি হয়ে যাবে? অপশন নাম্বার 4। পরের কোশ্চেন কি বলেছে? দুটি সংখ্যার মধ্যে পার্থক্য হচ্ছে 5। ক্ষুদ্রতর সংখ্যা থেকে 25 বিয়োগ করলে বৃহত্তর সংখ্যার সাথে 20 যোগ করলে অনুপাতটি 1:2 হয়। তাহলে বৃহত্তর সংখ্যাটি কত? ঠিক আছে? তাহলে দেখো বৃহত্তর সংখ্যা, তাহলে বৃহত্তর সংখ্যাকে তোমরা সিম্পল ধরে নাও যে ছোট সংখ্যাটাকে তোমরা ধরে নাও x, আর পার্থক্য কত? 5। তাহলে বড় সংখ্যাটা কি হবে? তোমরা বলবে x + 5। ব্যাস। এবার এখানে যেটা বলেছে সেটা করো। তো বলেছে ক্ষুদ্রতর সংখ্যা থেকে 25 বিয়োগ করলে, তাহলে x থেকে আমরা 25 বিয়োগ করলাম, আর বলেছে বৃহত্তর সংখ্যার সাথে 20 যোগ করব। তাহলে বৃহত্তর সংখ্যাটা কি ছিল? 5, তার সাথে আরো 20 যোগ করলাম, তাহলে অনুপাত হয়ে গেল 1/2। তাহলে আলটিমেটলি এটা কি হচ্ছে? x - 25, এটা হচ্ছে x + 25। এইবার যদি তোমরা এটাকে করো তাহলে 2 দিয়ে যদি করো এটা হচ্ছে 2x - 50, এটা হচ্ছে x + 25। তাহলে দেখো 2x, আর এখানে x আছে, xটা বিয়োগ হয়ে যাবে, -50 এদিকে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে 75। তাহলে xটা হচ্ছে ছোট সংখ্যা, তোমাদের কি বার করতে বলেছে? বৃহত্তর সংখ্যা। তাহলে এর সাথে সিম্পল 5 যোগ করে দাও, তাহলে তোমরা পেয়ে গেলে বৃহত্তর সংখ্যা। তো তোমাদের আনসার কি হয়ে গেল? 80। তো আমাদের পরের কোশ্চেন কি বলেছে? বলেছে যে কোনো দুটি জোড় ক্রমিক সংখ্যার গুণফল সর্বদা কত দ্বারা বিভাজ্য হবে? তো এখানে বলেছে জোড় ক্রমিক সংখ্যা। তো তোমরা ধরো আমি এটা জানি না, এটা তোমাদের জানা উচিত, তাও তোমরা জানো না, তো তোমরা পরীক্ষার হলে কিভাবে বার করবে? সিম্পল তুমি পরপর জোড় সংখ্যাগুলোকে লিখে যাও। এবার তোমরা একটা জিনিস অবজার্ভ করো যে এই দুটোকে যদি গুণ করো কত হয়? 8। এই দুটোকে যদি গুণ করো কত হয়? 24। এই দুটোকে যদি গুণ করো কত হয়? 48। আর করার দরকার নেই, তোমরা চাইলেও করতে পারো। দেখো এখানে গুণ করলে কত হচ্ছে? 80। এবার বলেছে কত দ্বারা বিভাজ্য হবে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে হচ্ছে 8, এখানে হচ্ছে 24, এখানে হচ্ছে 48, এখানে হচ্ছে 80। সবকটাকে কত দিয়ে ভাগ যাচ্ছে? তোমরা বলবে স্যার সবকটাকে 8 দিয়ে ভাগ যাচ্ছে। ব্যাস, এটাই হয়ে গেল তোমাদের আনসার। যারা জানতে তারা তো কোশ্চেনটা পড়ে ডাইরেক্ট অ্যান্সার করে দিতে যে 8, তাই না? পরের কোশ্চেন বলেছে জলের একটি ড্রাম 3/4 অংশ পূর্ণ রয়েছে। যখন এটি থেকে 9 লিটার জল তোলা হয় তখন এটি 1/2 অংশ পূর্ণ হয়। ড্রামের জল ধারণ ক্ষমতা কত?
তাহলে তোমার ছিল হচ্ছে 3/4, আর তোলার পরে হয়েছে 1/2, তাহলে 1/2কেও তোমরা এই ফরম্যাটে নিয়ে আসো, তাহলে এটা হবে কি 2/4, তাই না? তার মানে তুমি কতটা তুলেছো? 1/4। তার মানে টোটাল হচ্ছে 4, আর তুমি নিয়েছো 1 ইউনিট, তাহলে 1 ইউনিটের ভ্যালুই কত? 9 লিটার তুমি তুলেছো, তাহলে তোমার টোটালটা কত হবে? 36 লিটার। এটা হয়ে গেল তোমাদের আনসার। দেখো পরের কোশ্চেনটা কি বলেছে, নিচের সমীকরণটি সঠিক করতে কোন দুটি চিহ্নকে পরিবর্তন করতে হবে। তো এইবার হচ্ছে তোমাকে এগুলো তুমি দেখে তোমাকে সিম্পল কোশ্চেনটা সলভ করতে হবে। তো প্রথম যদি আমরা এই অপশনটাকে নিই, তার মানে প্লাস আর মাইনাসকে তোমাকে কি করতে হবে? চেঞ্জ করতে হচ্ছে। 3 প্লাস ছিল, মাইনাস হয়ে গেল, গুণ, মাইনাসটা দিয়ে দেবো প্লাস, তারপরে ভাগ 3। এবার দেখো 3 কে ভাগ করলে হচ্ছে 1, 3 কত হচ্ছে 9, আর এখানে হচ্ছে 3। তাহলে দেখো এটা তো 3 হচ্ছে না, তাহলে এই অপশনটা হলো না। ঠিক আছে, আচ্ছা এবার আমরা পরের অপশনটা চেক করব, প্লাস আর ভাগ। তাহলে 3 প্লাস ছিল, এটা হয়ে যাবে ভাগ, গুণ 3 মাইনাস 3, আর এই ভাগটা হয়ে যাবে যোগ। ঠিক আছে, তাহলে দেখো 3কে যদি আমরা ভাগ করি 1, 3 অক্ষে 3, তাহলে 3 বিয়োগ 3 যোগ 3, কেটে গেল 3, এটা মিলে গেল। তাহলে আমাদের আনসার কি হয়ে যাবে? অপশন নাম্বার 2। আচ্ছা পরের কোশ্চেন কি বলেছে, কিছু বাঘ হচ্ছে ইঁদুর। তাহলে এগুলো আমরা কিভাবে করব? সিলোজ তোমাদেরকে আমি করিয়েছিলাম, তো সিলোজ আমরা করব হচ্ছে কিসের সাহায্যে? ভেন ডায়াগ্রামের সাহায্যে। তাহলে কিছু বাঘ হচ্ছে ইঁদুর, তাহলে এখানে হচ্ছে বাঘ, এই বাঘের কিছু কি হচ্ছে? ইঁদুর। সব ইঁদুরই হচ্ছে হাতি, সব ইঁদুরই হচ্ছে কি? হাতি। আবার বলছে সব বাঘই হচ্ছে বিড়াল। এবার তোমাদেরকে কি করতে বলেছে? কনক্লুশনগুলো তোমাদেরকে করতে বলেছে, তাই না? তো সিম্পল দেখো, কিছু বিড়াল হচ্ছে হাতি, তাহলে কিছু বিড়াল হচ্ছে কি? হাতি। তাহলে এটা কি হয়ে গেল? ট্রু। কিছু হাতি হলো বাঘ, কিছু হাতি হচ্ছে বাঘ, এটা হচ্ছে ট্রু। কিছু বিড়াল হচ্ছে ইঁদুর, কিছু বিড়াল হচ্ছে ইঁদুর, এটা হচ্ছে ট্রু। তার মানে কি আমাদের সবকটা কনক্লুশনই ফলো করছে। তাহলে 1 2 3 সবকটি কি করছে? ফলো করছে। আচ্ছা পরের কোশ্চেন কি বলেছে, এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল 39 বর্গ সেমি, ডি এবং ই হলো বিসিতে দুটি বিন্দু, যাতে বিডি ডিই ইসি সমান হয়, তাহলে এডিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত? তাহলে আমরা একটা ত্রিভুজ ড্র করি। এবার তোমাদের এখানে কি বলেছে, এই ত্রিভুজটার নাম তোমাদের বলেছে এ বি সি, তাহলে এখানে আমরা নাম দিলাম এ বি, আর এখানে হচ্ছে সি। এবার এখানে বলেছে এমন ভাবে ডি এবং ই, তাহলে দুটো বিন্দু নিতে হবে যেখানে হচ্ছে কি এরা কি হয়? সেম সেম হয়। তাহলে এখানে একটা বিন্দু নিলাম, এখানে একটা বিন্দু নিলাম। ঠিক আছে, এবার এগুলোকে যদি তোমরা যোগ করে দাও, দাঁড়া, এবার তোমাকে এখানে নাম দিতে কি বলেছে? ডি আর ই। তাহলে এটা হচ্ছে ডি, এটা হচ্ছে ই, এটার সাথে এটা, এই তিনটেই হচ্ছে তোমাদের কি সমান। এবার তোমাদেরকে বার করতে বলেছে কোন ত্রিভুজের ক্ষেত্রফল? এডিসি, মানে তোমাদেরকে এই ত্রিভুজটার ক্ষেত্রফল বার করতে বলেছে। তাহলে টোটাল তোমরা দেখতে পাচ্ছ যে এইটা যখন এই নিচের যে ভূমিটা আছে সেটা যদি 3টে ভাগে ভাগ হয়ে যায়, তার মানে এই টোটালটার ক্ষেত্রফল কত ছিল? তোমরা বলে স্যার টোটালটার ক্ষেত্রফল ছিল 39 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এখন প্রত্যেকটা কত কত হয়ে গেছে? 3টে ভাগেই ভাগ হয়ে গেছে, তাই না? তাহলে এবার তার মধ্যে তোমাকে এই পার্টটুকু নিতে বলেছে। তাহলে এই পার্টটুকুতে কত হচ্ছে? 13 আর 13 কত হয়ে যাচ্ছে? 26 সেন্টিমিটার স্কোয়ার। পরের কোশ্চেন বলেছে, তিন বন্ধু মিলে একটা ভোজের আয়োজন করলো। তানভীর ইউসুফ তানভীর ইউসুফ যা পরিশোধ করেছে তার 2/3 পরিশোধ করেছে। ইউসুফ আবার সচিন যা পরিশোধ করেছে তার 1/2 পরিশোধ করেছে। ইউসুফের মোট ব্যয়ের ভগ্নাংশ কত? তো সিম্পল তোমরা এখানে লেখো, এই হচ্ছে তানভীর, এই হচ্ছে ইউসুফ, আর এই হচ্ছে সচিন। তাহলে তোমরা একটা জিনিস দেখো, এখানে হচ্ছে 2/3, এখানে হচ্ছে কত? 1/2, তাই না?
তাহলে 3 আর 2 এর লসাগু কত? তোমরা বলবে 6, তাই তো? তো সিম্পল, তোমরা যদি এখান থেকে 6 ধরে আসো তাহলে অটোমেটিক তোমরা দেখতে পাবে যে এই কোশ্চেনটা সলভ হয়ে যাবে। তাহলে আমি ধরলাম যে এখানে কি বলছে, সচিন করেছে ধরলাম 6 ইউনিট। সচিন কি করেছে? 6 ইউনিট। তাহলে হচ্ছে গিয়ে ইউসুফ সচিন যা পরিশোধ করে তার হাফ, তাহলে ইউসুফ কত করবে? 3 ইউনিট। ক্লিয়ার হয়ে গেল। এবার বলেছে তানবীর ইউসুফ যা পরিশোধ করেছে তার 2/3, তাহলে 3/2/3 কত হবে? 2। আচ্ছা, তোমরা যদি বুঝতে না পারো আবার আমি তোমাদেরকে বোঝাচ্ছি। দেখো, এখানে হচ্ছে 2/3 আছে, এখানে কত আছে? 1/2, 2/3 আর এখানে 1/2। তো আমরা সবসময় এরকম যেটা মানে হর আছে তাদের আমরা কি করলাম? লসাগু নিলাম। ঠিক আছে, এবার এখানে একটা জিনিস বলেছে, দেখো ইউসুফ সচিন যা পরিশোধ করেছে তার হাফ দিয়েছে। তাহলে আমি ধরে নিলাম সচিন দিয়েছে কত? 6। তাহলে ইউসুফ কি করেছে? সচিনের হাফ। তাহলে 6-এর হাফ কত? তোমরা বলবে স্যার 6-এর হাফ হচ্ছে 3। হয়ে গেল। এবার হচ্ছে গিয়ে বলেছে তানবীর ইউসুফ যা পরিশোধ করেছে তার 2/3। তাহলে ইউসুফ কত দিয়েছে? 3, তার যদি তোমরা 2/3 বার করো তাহলে কত বেরোলো? 2। তাহলে এইটাই তো তোমাদেরকে আমি প্রথমেই করিয়েছিলাম, তাই না? তো এইবার যদি তোমরা এটাকে দেখো, ইউসুফ মোট ব্যয়ের কত ভগ্নাংশ দিয়েছিল? তাহলে টোটাল ব্যয়টা কত হলো? 6 আর 3 9 আর 2 11। এর মধ্যে ইউসুফ কত দিয়েছে? ইউসুফ দিয়েছে 3। তাহলে এটা হয়ে গেল ইউসুফের ভগ্নাংশ। আচ্ছা, তোমাদেরকে এখানে কি দিয়েছে? একটা সরল করতে দিয়েছে। তাহলে সবার ফার্স্টে আমরা কি করব? ব্র্যাকেটের কাজ করব। তো এখানে দেখো এটা কি আছে? 2/3, এটা হচ্ছে 1/3। তার মানে এটা 2/3, এটা উল্টে গিয়ে এখানে 3/1 হয়ে যাবে। তাহলে 3 3 কেটে গেল। এখানে কত হচ্ছে? 2। 2 থেকে যদি আমাদের 1 বিয়োগ হয় তাহলে কি হবে? 1 পাবো। তাহলে এই পুরোটার জন্য আমরা কি পেলাম? 1। এবার হচ্ছে গিয়ে এইখানে এটা ভাগের কাজটা আমরা করব। 3/4 উল্টে গেল এখানে 12/5 মাইনাস 1/3 গুণ 9/5, তার সাথে গুণ হবে কত? 1। তো সিম্পল 4 দিয়ে যদি তোমরা কাটো এখানে কত হবে? 3। তাহলে 3 আর 3 কত হবে? 9/5। ওকে। আচ্ছা, এবার যদি তোমরা এটাকে কাটো, 3 দিয়ে কাটলে এটাকে কত হবে? 3। এখানে হচ্ছে 3/5। তাহলে 9 থেকে 3 চলে গেল 6, 6/5। তাহলে অপশন নাম্বার 4 হবে তোমাদের কারেক্ট আনসার। আচ্ছা, পরের কোশ্চেন কি বলেছে? একজন প্রহরী সমুদ্র পৃষ্ঠ থেকে 180 মিটার উচ্চতায় একটি পর্যবেক্ষণ মিনার থেকে একটি শত্রুর নৌকাকে 60 ডিগ্রি অবনতি কোণে দেখতে পান। মিনারের পাদদেশ থেকে নৌকার দূরত্ব কত? ঠিক আছে, তো আমরা সিম্পল যদি দেখি, ধরো তোমার এরকম একটা ত্রিভুজ ছিল, ঠিক আছে? তাহলে এই যে মিনারটা, এই মিনারটা হচ্ছে কত? 180 মিটার। আর এই কোণটা কত? 60 ডিগ্রি। ঠিক আছে, তো আমরা কি জানি? সমকোণী ত্রিভুজ যদি হয়, তো এটাকে যদি আমরা ধরি 1, তাহলে 60-এর উল্টো দিকে কি থাকে? √3, আর এটা থাকে 2। তাহলে সিম্পল, এখন তোমাকে যদি 180 থেকে, মানে সবসময় মনে রাখবে যখন 60 ছিল তার মানে আমরা √3 দিয়ে কি করেছিলাম? গুণ করেছিলাম। তাহলে এখন হচ্ছে এই দিকে যদি আসতে হয় তাহলে আমাকে √3 দিয়ে কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে 180 √3 যদি করো তাহলে এখানে কি হবে? এটাও √3, এটাও √3। এটা মুখে মুখে তোমরা করতে পারো। তাহলে এখানে হচ্ছে 3, 3 দিয়ে কাটলে কত হবে? 60। তাহলে আনসার হয়ে যাবে 60√3। ঠিক আছে। আচ্ছা, পরের কোশ্চেন দেখো, আমাদের কি দিয়েছে? সিরিজ দিয়েছে। তাহলে প্রথমে হচ্ছে কত? 3, তারপর হচ্ছে 11, তারপর হচ্ছে 27, তারপর হচ্ছে 59। তাহলে 3 আর 11 গ্যাপ কত? 8। এখানে গ্যাপ কত? 16। এখানে গ্যাপ কত? 32। তাহলে দেখতে পাচ্ছ এটা কি হচ্ছে? ডবল হচ্ছে। তাহলে 32-এর ডবল কত হবে? 64। তাহলে 59 আর 64 যদি তোমরা যোগ করো, 9 আর 4 13, 6 আর 5 11 আর 1 12, 123 হবে তোমাদের কারেক্ট আনসার। আচ্ছা, বলেছে এর আনুমানিক মান বের করুন। ঠিক আছে, তাহলে এখানে দেখো 2.697। তো সিম্পল তুমি এটাকে ধরে নিতে পারো 2.7। আর এখানে দেখো 0.498, তো এটাকে তুমি ধরে নিতে পারো 0.5। এর কি আছে? স্কোয়ার। তাহলে এরই আবার কি আছে? মাইনাসের স্কোয়ার আছে। এবার দেখো
তোমরা যদি একটা ফর্মুলা যদি জানো, সেই ফর্মুলাটা কি, সেটা হচ্ছে 4ab, মানে কি a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে দেখো এটা সেম এইভাবেই আছে। তাহলে আমরা এটা সমান সমান কি লিখতে পারি, তোমরা বলবে স্যার এটা সমান সমান আমরা লিখতে পারি 4ab। তাহলে 4 ইন্টু 2.7 ইন্টু 0.5। এবার দেখো এখানে কি 0.5 আছে, 0.5 মানেই তোমরা কি জানো, হাফ। তাহলে 4 দিয়ে হাফকে যদি আমরা করি কত হয়ে যাবে, 2। তাহলে 2.7 এখানে যদি 2 দিয়ে গুণ করো তাহলে কত হবে 5.4। এবার তুমি অপশানে চেক করো যে 5.4 কাছাকাছি কি আছে, তোমরা দেখতে পাচ্ছ একটা জিনিসে আছে 5.37। তাহলে এটাই হয়ে যাবে তোমাদের কারেক্ট আনসার, কারণ তোমাদের এখানে কি মান বার করতে বলেছে, আনুমানিক, মানে অ্যাপ্রক্সিমেট ভ্যালু। তো পরের কোশ্চেন আমাদের বলেছে দেখো 7টি চকলেট আছে ABCDEFG, এরা 40 টাকা থেকে 50 টাকার মধ্যে বিভিন্ন মূল্যে কেনা হয়, 40 টাকা 50 টাকা ছাড়া, তাই তো? তার মানে কত হচ্ছে, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, মানে 40 আর 50 নেই, ঠিক আছে। এবার বলেছে চকলেট সি এর মূল্য চকলেট ই এর চেয়ে 5 টাকা কম। তার মানে সি হচ্ছে ই এর যে দাম আছে তার থেকে 5 টাকা কম। এটা আমরা একটা কন্ডিশন পেলাম। তোমরা কিন্তু এইভাবে কন্ডিশন থেকেই তোমাদেরকে কিন্তু সলভ করতে হবে, কন্ডিশন থেকে অপশন এলিমিনেট হবে তবেই করতে হবে। আর তোমাদের একটা জিনিস বলে দিই, যখনই এত বড় কোশ্চেন তোমাদের, যখন তোমরা এক্সাম দেবে বা মক দেবে আসবে, তোমরা এটাকে কিন্তু প্রথমেই অ্যাটেম্প্ট করবে না, মানে ফার্স্ট গোতে অ্যাটেম্প্ট করবে না। তোমরা এটাকে মার্ক করে রাখবে, পরে এসে তোমরা অ্যাটেম্প্ট করবে, ঠিক আছে? কারণ এগুলো একটু টাইম কনজিউমিং, বা একবার হয়তো না মিললে তোমাদের মাথা খারাপ হয়ে যেতে পারে, তাই এগুলো তোমরা অলওয়েজ পরে এসে অ্যাটেম্প্ট করবে, ঠিক আছে? তো বলেছে চকলেট এফ এর দাম চকলেট এর থেকে 2 টাকা বেশি। আচ্ছা, কি বলেছে, চকলেট এর মূল্য একটি মৌলিক সংখ্যা। তাহলে দেখো আমরা আর একটা কন্ডিশন পেয়ে গেলাম, চকলেট এ হচ্ছে কি মৌলিক সংখ্যা। তাহলে 40 থেকে 50-এর মধ্যে মৌলিক সংখ্যা কি কি হতে পারে, 41, 43 আর 47। তার মানে এ চকলেটের দাম এই তিনটের মধ্যে যে কোনো একটাই হবে। চকলেট এফ এর দাম চকলেট এর দামের থেকে 2 টাকা বেশি। তাহলে এখানে দেখো আর একটা কন্ডিশন পেয়ে গেলাম, এফ হচ্ছে এর থেকে 2 টাকা বেশি। তাহলে এফ কি কি হতে পারে, এগুলোর সাথে আমরা 2 যোগ করে দেবো, এদের যে পসিবল ভ্যালু আছে তার থেকে আমরা কি করে দেবো, সিম্পল 2 যোগ করে দেবো। তাহলে এফ কি হতে পারে, 43, 45, 49। ওকে, চকলেট এফ এর দাম চকলেট ই এর চেয়ে বেশি। আবার তোমাকে এখানে বলে দিয়েছে এফ হচ্ছে গিয়ে কি ই এর থেকে বড় হবে, মানে ই এর যে দাম হবে তার থেকে এফ কি হবে, বড় হবে, ঠিক আছে। চকলেট ডি এর দাম একটি বিজোড় সংখ্যা। তাহলে চকলেট যে ডি, সরি এটা হচ্ছে 4 নম্বর কন্ডিশন, এখানে 5 নম্বর পেলাম হচ্ছে চকলেট ডি হচ্ছে কি বিজোড় সংখ্যা। চকলেট ডি এর দাম কি হচ্ছে, বিজোড় সংখ্যা। তাহলে বিজোড় সংখ্যা তোমাদের এখানে কি কি হচ্ছে দেখো, 41 হচ্ছে, 43 হচ্ছে, 45 হচ্ছে, আর কত হচ্ছে 47, আর হচ্ছে 49। এবার তোমরা দেখতে পাচ্ছ 41, 43, 45, 47 এই যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলো আবার এদের মধ্যে চলে আসছে। তাই এইগুলোকে একটু আলাদা করে রাখলাম যে এদের মধ্যেও হতে পারে বা আলাদা হতে পারে। চকলেট জি এর দাম চকলেট ডি এর দামের চেয়ে 3 টাকা বেশি। ওকে, আবার এখানে কি হচ্ছে 6 নম্বর কন্ডিশন বলেছে জি কি হবে, ডি এর যে দাম তার থেকে ক টাকা বেশি হবে, 3 টাকা বেশি হবে। চকলেটগুলির মধ্যে কোনোটির দামই 44 টাকা নয়, তাহলে আমরা এখানে 44 লিখেছিলাম, এখানে 44 কেটে দিলাম। চকলেট বি এর দাম একটি জোড় সংখ্যা। তাহলে চকলেট যে বি হবে সেটা হবে জোড় সংখ্যা। তাহলে জোড় সংখ্যা তোমার কি কি পড়ে আছে দেখো, 42 পড়ে আছে, 46 পড়ে আছে, আর পড়ে আছে 48, কারণ 44 তো তোমাদের হবেই না। এবার বলেছে চকলেট ই এর দাম কত। তাহলে তোমরা অপশান থেকে যদি এলিমিনেট করো, দেখো 45, এখানে কি বলেছে সি হচ্ছে ই এর থেকে 5 টাকা কম, তা তোমরা প্রথম অপশান ধরো 45 ধরলে, তাহলে 45 থেকে 5 বাদ দিলে 40। তো এখানে তো বলেছে কোনো দাম 40 হবে না, তাহলে এই অপশানটা তোমাদের হলো না। ওকে, তোমরা যদি এবার 47 ধরো, তাহলে 47 থেকে যদি তোমরা 5 বাদ দাও, তাহলে তোমরা কি পাচ্ছ, 42 পাচ্ছ, ঠিক আছে। আবার 42-এ দেখো কি আছে, বি আছে, বি হচ্ছে জোড় সংখ্যা হতে পারে, ঠিক আছে। আর দেখো 42 এই অপশনটাও হবে না, তাহলে ই এর জন্য তুমি এখন দুটো অপশন তোমরা পেয়ে গেলে। এটা আমি মুছে দিই তাহলে বুঝতে পারবে যে দেখো যেহেতু 5 মাইনাস করতে হবে, তাই 45ও হবে না আর কি 42ও হবে না, ঠিক আছে।
এইবার তোমরা হচ্ছে গিয়ে এখানে আইদার কি হতে পারে 46 হতে পারে, আইদার কি হতে পারে 47 হতে পারে। ঠিক আছে, তো তোমরা যদি এটাকে 47 ধরো, ঠিক আছে, তাহলে আবার এখানে কি বলছে এফ হচ্ছে ই এর থেকে বড়, তাই না? তাহলে এফ হচ্ছে গিয়ে এখানে দেখো 43, 45, 49, তাহলে এখানে কি হচ্ছে অটোমেটিক তোমার হচ্ছে 47 অপশনটা কি হয়ে গেল, কেটে গেল। তাহলে এখানে তোমার ই যে ভ্যালু হয়ে গেল সেটা কি 46 হয়ে গেল। তাহলে ই এর দাম হচ্ছে তোমার কি 46। পরের কোশ্চেন বলছে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটির সাথে সম্পর্কিত চতুর্থ সংখ্যার সাথে কিভাবে সম্পর্ক। তো সিম্পল দেখো এখানে 3, এখানে কি হচ্ছে 36। তো তোমরা দেখতে পাচ্ছ 3-এর সাথে আমরা যদি 12 গুণ করি তাহলে কি হয় 36। তাহলে এখন এখানে কি আছে 20736, একে তোমাদের 12 দিয়ে ভাগ করতে হবে। তাহলে তোমরা যদি ভাগ করো 12 অক্ষে 12, 87, 7 12 84, তাহলে কত হচ্ছে 7 12 84, 3 33, 12 দুগুণে 24, 8 12 96। তাহলে এটা তোমাদের আনসার হয়ে গেল কি 1728। তো আমাদের পরের কোশ্চেন বলেছে দেখো কস স্কয়ার 270 মাইনাস থিটা, এটাকে আমরা থিটাই ধরে নাও, সাইন স্কয়ার 180 মাইনাস থিটা, সাইন স্কয়ার π/2, সাইন স্কয়ার 270 মাইনাস থিটা। তো এই কোশ্চেনটা সলভ করার জন্য তোমাদের কি হচ্ছে আমাদের ট্রিগোনোমেট্রির যে কোয়াড্রেন্ট আছে সেটা তোমাদের জানতে হবে। এটা হচ্ছে 0, এখানে হচ্ছে 360, এখানে হচ্ছে 90, এখানে হচ্ছে 180, এখানে হচ্ছে 270। তো তোমরা কি জানো একটা ফর্মুলা আছে অল সাইন ট্যান কস। ঠিক আছে, এবার তোমাদের সিম্পল হচ্ছে গিয়ে দেখতে হবে, দেখো আমরা যদি প্রথমের এই পার্টটুকুকে নিই হচ্ছে কস স্কয়ার 270 মাইনাস ধরো থিটা আছে, তাই তো? তাহলে এটা কি হচ্ছে এদিকে যাচ্ছে, এই কোয়াড্রেন্টে আছে তোমাদের, তাহলে না, তাহলে এটা কি হয়ে যাবে, এখানে কি আছে মাইনাস থিটা আছে, তাহলে কস স্কয়ারটা কি হয়ে যাবে সাইন স্কয়ার হয়ে যাবে, তাহলে মাইনাস কি হয়ে যাবে সাইন থিটা, তার কি হয়ে যাবে স্কয়ার হয়ে যাবে। এক মিনিট, হ্যাঁ হয়ে গেল। আচ্ছা, এবার এখানে কি আছে মাইনাস আছে, তো তোমাদের হচ্ছে 180, তাহলে 180 থেকে যদি যায় কোনো রকম কোনো চেঞ্জেস হয় না, তাহলে এখানে সাইন 180 মাইনাস থিটা কি হয়ে যাবে সাইন থিটা তারই স্কোয়ার হয়ে যাবে। তাহলে তোমরা সিম্পল দেখো মাইনাসের যদি স্কোয়ার করি কি হবে, যা আছে তাই হয়ে যাবে। তাহলে দেখো এটা এটা কি হয়ে গেল কেটে গেল, তার মানে আমরা বুঝে গেলাম এই পার্টটুকুর ভ্যালু কি হয়ে গেল 0। তাহলে এই পার্টটুকু নিয়ে আমাদের আর কোনো মাথা ব্যথা রইল না, আমরা সিম্পল হচ্ছে এখন এই পার্টটুকুর সমাধান করব। তাহলে এটাকে যদি তোমরা লেখো সাইন স্কোয়ার π/2, পাই মানে কি 180, তাহলে 180-কে 2 দিয়ে যদি করো সাইন 90 ডিগ্রি, তাহলে সাইন 90 ডিগ্রির ভ্যালু কত 1 গুণ, এবার এখানে দেখো সাইন স্কোয়ার 270 মাইনাস থিটা, তাই না, তার মানেই কি সেটা কস স্কোয়ার থিটা, তাহলে 1 ইন্টু কস স্কোয়ার থিটা সমান সমান কি হয়ে যাবে কস স্কোয়ার থিটা। তাহলে এটা তোমাদের আনসার হয়ে গেল অপশন নাম্বার 4। ঠিক আছে, পরের কোশ্চেনে আমরা আসছি। বলছে একটি ছেলের সাথে পরিচয় করিয়ে দিয়ে বিরাট বললেন তার মা আমার শাশুড়ির একমাত্র মেয়ে, বিরাটের সঙ্গে ছেলেটি কিভাবে সম্পর্কিত। তো তোমাদের বলেছি সবসময় তোমাদের এই আমার জায়গা থেকে দেখতে হবে। তাহলে এখানে কে বলছে বিরাট, ঠিক আছে, বিরাট বলছে আমার শাশুড়ি, তার মানে বিরাটের কি আছে ওয়াইফ আছে, ওয়াইফের মাদারই হচ্ছে কি বিরাটের শাশুড়ি, হয়ে গেল। আমার শাশুড়ির একমাত্র মেয়ে হচ্ছে তার মা, তার মানে এর হচ্ছে কি আবার কি আছে ছেলে আছে, তাহলে এটা কি হবে বিরাটের নিজেরও ছেলে হবে, তাহলে বিরাটের সঙ্গে ছেলেটি কিভাবে সম্পর্কিত, তাহলে সেটা বিরাটের কি হবে ছেলে হবে, পুত্র। আচ্ছা, পরের কোশ্চেন বলেছে বর্তমানে দশম শ্রেণীর 20 জন শিক্ষার্থীর গড় বয়স হচ্ছে 15.5, শ্রেণী শিক্ষকের বর্তমান বয়স হচ্ছে 47, 5 বছর পর শিক্ষার্থী ও শ্রেণী শিক্ষকের গড় বয়স কত হবে। তো সিম্পল তোমরা দেখো এখানে কজন আছে 20 জন আছে, তাহলে এখানে দেখো এদের বয়স কত গড় কত হচ্ছে তোমরা বলবে 15.5, তাই না। এবার একজন যে শ্রেণী শিক্ষক আছে তার বয়স হচ্ছে 47, তাহলে তোমাকে সবার ফার্স্টে এই যে 21 জন আছে এদের গড়টা তোমাদেরকে বার করে নিতে হবে বর্তমান, তাহলে তোমরা ইজিলি করতে পারবে। তো সিম্পল দেখো 47 আছে, তার থেকে 15.5কে তোমাদের কি করতে হবে বিয়োগ করতে হবে, কারণ দেখো
এই যে 20 জনের গড় যে 15 বছর, তো এই 47-এর মধ্যেও তো 15.5 আছে, তাহলে এটাকে বাদ দিয়ে পর যেটা এক্সট্রা আছে সেইটা আবার কি 21 জনের মধ্যে ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয়ে যাবে। এটাই তোমাকে বার করতে হবে। তাহলে এখানে হচ্ছে 5, 5 আর 1 6, এখানে হচ্ছে 1 1 1, আর এখানে হচ্ছে 3, তাহলে তোমার কত হলো 31.5। তাহলে এবার এই যে বছরটা এক্সট্রা আছে স্যারের, এটাই কজনের মধ্যে ভাগ হয়ে যাবে, তোমরা বলবে 21 জনের মধ্যে ভাগ হয়ে যাবে। তাহলে 21 দিয়ে যদি করো, 21 ওকে 21, তারপর হচ্ছে 10 105, তাহলে হচ্ছে 1.5। তাহলে সবার গড় বয়স কত করে বাড়বে, তোমরা বলবে যে 1.5 বছর করে বাড়বে। তাহলে 15 16, তাহলে এটা কত হয়ে গেল 17। এবার 5 বছর পর দেখো, 5 বছর পর স্যারের বয়সও 5 বছর বাড়বে, আর শিক্ষার্থীদের বয়সও কত হবে 5 বছর বাড়বে। তাহলে 5 বছর পরে গড় কত হবে, 17 আর 5 22 বছর। এইভাবেই তোমাদের কিন্তু এই কোশ্চেনটা সলভ করতে হতো, নাকি তোমরা 20 দিয়ে একে গুণ করবে, তার সাথে এটাকে যোগ করবে, 21 দিয়ে ভাগ করবে, তারপরে যেটা বেরোবে আবার তার সাথে করবে, এইভাবে করবে না, তাহলে অনেক টাইম চলে যাবে। ঠিক আছে। আচ্ছা, পরের কোশ্চেন বলেছে 20 মিটার 14 মিটার উচ্চতার দুটি খুঁটি শীর্ষে একটি তার দ্বারা যুক্ত করা হয়েছে, যা অনুভূমিকটির সাথে 30 ডিগ্রি কোণ করে, তারের দৈর্ঘ্য কত? তাহলে সিম্পল দেখো, মনে করো এটা হচ্ছে 14 মিটার আর এটা হচ্ছে 20 মিটার। তাহলে এটা যদি 14 হয়, এটাও যদি 14 হয়, তাহলে এটা কত হবে, তোমরা বলবে স্যার এটা 6 হবে। এবার এইভাবে আছে, তাহলে এইখানে ওরা কোণ করেছে কত 30 ডিগ্রি, তাহলে এইখানে কোণটা কত হবে 60 ডিগ্রি। তাহলে 60-এর এগেনস্টে যদি অতিভুজ হয়, তবে সেটা কি হয়, এর হয়ে যায় কি ডবল। এটা যদি 1 হয়, এটা হয় 2, তাহলে এটা যদি 6 হয়, এটা কত হবে 12। তাহলে সিম্পল তোমাদের অ্যান্সার হয়ে গেল কি 12। তোমরা হয়তো অনেকে এটা বুঝতে পারছো না। দেখো, এইখানে যদি তোমাদের হয় 30 ডিগ্রি, এটাকে আমরা যদি ধরি √3, এটাকে যদি আমরা কি ধরি √3 ধরি, তাহলে এখন কি করতে হবে, 30-এর যে উল্টো দিকে আছে সে কি হবে, ছোট হবে, তাহলে তাকে √3 দিয়ে ভাগ করতে হবে, এটা কত হয়ে যাবে 1, আর এরটা হয়ে যাবে তোমার কত 2। এটা হচ্ছে 30 ডিগ্রির ক্ষেত্রে। একইভাবে যদি তোমাদের এখানে থাকে 60, যদি তোমাদের এখানে কি থাকে 60 ডিগ্রি, তাহলে এটা যদি হয় 1, এটা হবে √3, ঠিক আছে, আর 1-এর উল্টো দিকে এটা হবে 2। এই হচ্ছে তোমাদের রেশিও। তাহলে সিম্পল তোমরা একটা জিনিস অবজার্ভ করবে, যে যেটা 60 ডিগ্রি থাকবে, যেটা কি থাকবে 60 ডিগ্রি থাকবে, মানে এইটা যদি 60 হয়, তাহলে তার সাথে অতিভুজটা লেগে আছে, অতিভুজ হবে তার ডবল। একইভাবে ধরো এটা যদি 30 হয়, তাহলে এইটা কত 60, তাহলে এইটা যদি 1 হয়, অতিভুজটা কত হবে 2। ঠিক আছে। পরের কোশ্চেন কি বলেছে, সব ক্রিকেটারই হচ্ছে খেলোয়াড়। তাহলে এখানে মনে করো ক্রিকেটার, সব ক্রিকেটারই কি হচ্ছে খেলোয়াড় মানে প্লেয়ার। কিছু ক্রিকেটার হয় ফিল্ডার, এর মধ্যে কিছু ক্রিকেটার হচ্ছে ফিল্ডার, তাহলে কিছু ফিল্ডার হয় ক্রিকেটার, তাহলে এটা হচ্ছে ট্রু। কিছু ফিল্ডার হয় খেলোয়াড়, এটাও হচ্ছে ট্রু। তাহলে তোমাদের হচ্ছে 1 ও 2 উভয়কেই অনুসরণ করছে। আচ্ছা, কি বলছে, রজনী মোহনের চেয়ে 25% কম কাজ করতে পারে, মোহন রিজওয়ানের চেয়ে 20% বেশি কাজ করতে পারে, তাহলে কাজ শেষ হলে 930 টাকা লাভের মধ্যে মোহনের ভাগ কত? তাহলে সিম্পল আমরা এখানে লিখছি রজনী, এখানে লিখছি মোহন, আর এখানে লিখছি এটা রজনী লিখে দিই, আর এটা হচ্ছে রিজওয়ান। ঠিক আছে। তবে বলেছে রজনী মোহনের চেয়ে 25% কম কাজ করতে পারে, তোমরা বলবে 25% মানে কত 1/4, তাই না? তাহলে মোহন যদি 4 ইউনিট কাজ করে, রজনী কি করবে 3 করবে, তাহলে এখানে আমরা লিখলাম মোহন যদি 4 ইউনিট কাজ করে, রজনী কত করবে 3। মোহন আবার রিজওয়ানের চেয়ে 20% বেশি করে, তা তোমরা বলবে 20% মানে কত, স্যার 20% মানে হচ্ছে 1/5, তাই না? তাহলে মোহন হচ্ছে রিজওয়ানের চেয়ে 20% বেশি কাজ করে, তাহলে রিজওয়ান যদি 5 ইউনিট কাজ করে, মোহন কত করবে 6 ইউনিট। তো সিম্পল এবার এটাকে গুণ করো, 3 6 18, 4 6 24, 4 5 20, তো 2 দিয়ে যাবে 9, এখানে হচ্ছে 12, এটা হচ্ছে 10, তাহলে এটা হচ্ছে এদের কাজের রেশিও। এবার সিম্পল তোমাদেরকে কি ভাগ করতে বলেছে, মোহনের ভাগ, তাহলে মোহন কত আছে 12 ভাগ, তাহলে 12 ইন্টু 12 আর 9 কত হচ্ছে 21, আর 10 31, তাহলে এখানে কত হচ্ছে 930, তাহলে 31 দিয়ে কাটলে এটা কত হচ্ছে 30।
তাহলে তোমাদের আনসার হয়ে গেল 360। পরের কোয়েশ্চেন বলেছে একটি স্কুলে ছেলে ও মেয়েদের সংখ্যার অনুপাত 5:6। তাহলে ছেলে আর এখানে হচ্ছে মেয়ে, এদের অনুপাত হচ্ছে 5:6। বলেছে 20% ছেলে 25% মেয়ে বৃত্তিধারী, কতজন শিক্ষার্থী বৃত্তি পায়নি। তাহলে দেখো সিম্পল, তোমরা এটাকে 5:6 একে তোমরা ধরে নাও যে 50, একে তোমরা ধরে নাও 60। এবার বলেছে ছেলেদের 20% ছেলে হচ্ছে বৃত্তিধারী, তাহলে 20% যদি বৃত্তি পায় তাহলে কতজন বৃত্তি পায়নি। তো তোমরা বলবে স্যার 80% বৃত্তি পায়নি। তাহলে 50-এর যদি তোমরা 80% বার করো তাহলে 50-এর 80% কত হচ্ছে 40। ওকে। আর বলেছে 25% মেয়ে হচ্ছে বৃত্তিধারী, তাহলে 25% বৃত্তিধারী মানে কি, কত পার্সেন্ট পায়নি। তো তোমরা বলবে 75% পায়নি। তাহলে 75% যদি তোমাকে বার করতে হয় তাহলে 75% মানে কি হচ্ছে 3/4, তাহলে 3×15 কত হবে 45। তাহলে এখানে 40 জন বৃত্তি পায়নি, এখানে 45 জন বৃত্তি পায়নি, তাহলে টোটাল কতজন বৃত্তি পায়নি, তোমরা বলবে 85 জন। তাহলে টোটাল তোমাদের কতজন ছিল 110 জন। তাহলে 110 জনে 85 বৃত্তি পায়নি, পার্সেন্টেজ বার করতে বলেছে, তাহলে 100-তে কত। সিম্পল এটা কেটে দাও, 850/11, তাহলে তোমাদের অ্যান্সার হয়ে গেল 850/11। পরের কোশ্চেন কি বলছে, অতিথিদের সাথে দেবেশীর পরিচয় করিয়ে দিয়ে আশিস বললেন এর পিতা আমার পিতামহের একমাত্র ছেলের একমাত্র ছেলে। ঠিক আছে, তাহলে সিম্পল দেখো এখানে আমার থেকে আমরা শুরু করব। তাহলে কি আছে, আমাদের হচ্ছে আশিস। ঠিক আছে, আমার পিতামহ তার মানে ওর বাবা আছে, তার যে বাবা সেই হবে ওর পিতামহ। বলছে আমার পিতামহের একমাত্র ছেলে, মানে এটাই কি হলো আশিসের বাবা, ছেলের একমাত্র ছেলে, তার মানে এখানে কি আসলো আশিস আসলো। এর পিতা, এর পিতা মানে কার পিতা, দেবেশীর পিতা, তাই না। তো দেবেশীর সাথে আশিস কিভাবে সম্পর্কিত, তাহলে দেবেশীর সাথে আশিস কি হলো, ওর পিতা হয়ে গেল। পরের কোশ্চেন কি বলেছে, 40 বলেছে গুণ মানে যোগ, তাহলে গুণের জায়গায় আমরা এখানে দেবো যোগ, ভাগ মানে বিয়োগ, তাহলে ভাগ মানে কি দিয়ে দেবো বিয়োগ, -4, মাইনাস মানে হচ্ছে ভাগ, আর যোগ, যোগ মানে হচ্ছে গুণ। সিম্পল। তাহলে তোমরা একটা জিনিস এখানে দেখো, 4 দিয়ে যদি এটাকে করো ভাগ করো তাহলে কত হচ্ছে 7, আর 7 দুগুণে কত হচ্ছে 14, তাহলে 40 যোগ 20 মাইনাস 14, তাহলে 40 আর 20 60, 60 থেকে যদি 14 চলে যায় তাহলে কত হবে 46, তাহলে এটার আনসার কত হয়ে গেল 46। আচ্ছা, বলেছে দুটি সংখ্যা 19:17 অনুপাতে রয়েছে, তাদের গসাগু 11, সংখ্যাগুলি কত। তো সিম্পল অনুপাতকে গসাগু দিয়ে গুণ করলেই তোমরা কি পেয়ে যাও সংখ্যা। তাহলে 19 × 11 যদি করো তাহলে কত হয় 209, আর 17 × 11 কত হয় 187, তাহলে এটাই হয়ে গেল তোমাদের আনসার। একদমই সোজা, এগুলোর জন্য পেন পেপার দরকার হয় না। বলেছে একটি নদীর তীরে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তি লক্ষ্য করলো যে বিপরীত দিকে তীরে একটি গাছের দ্বারা অবনতি কোণ হচ্ছে 60°। এবার কি বলছেন, তিনি 36 মিটার পিছনে হাঁটেন এবং কোণটি 30° দেখতে পান, নদীটির প্রস্থ কত। তো মনে করো এটা হচ্ছে গিয়ে সেই গাছটা, আর এটা হচ্ছে নদীটার কতটা প্রস্থ সেটা। এবার তিনি কি করছেন 36 মিনিট তিনি পেছনের দিকে তিনি হাঁটছেন, তার মানে এদিকে আসলেন, তখন দেখলেন কোনটা হচ্ছে কত 30°। তাহলে এখানে হচ্ছে এটা 30, এটা হচ্ছে 60, আর এটা হচ্ছে গাছটা ট্রি। ঠিক আছে, আর নদীটার প্রস্থটা হচ্ছে এই পার্টটুকু। ঠিক আছে, এটা আমি অন্য কালার দিয়ে দেখিয়ে দিই তাহলে তোমরা বুঝতে পারবে এই পার্টটুকু। তাহলে এবার আমাকে বার করতে বলেছে নদীটার প্রস্থটা কত, এটাই তো আমাকে বার করতে বলেছে তাই না। তাহলে এখানে দেখো যদি তিনি 36 মিটার পেছনে হাঁটেন তার মানে এই বিন্দু থেকে এই বিন্দুতে আসতে কত হচ্ছে 36 মিটার। তো তোমরা সবসময় জানবে ত্রিকোণমিতির যে কোণের অনুপাতে এটা হচ্ছে 60, এটা হচ্ছে কত 30, তাহলে এইটা যদি হয় 1 অনুপাত মানে এই পার্টটুকু, তাহলে এই পার্টটুকু হবে কত 2 অনুপাত, বা আরেকটা জিনিস হয় এই পার্টটুকু যদি হয় 1 তাহলে এই পুরোটা হবে 3 অনুপাত, তাহলে 1:3, তাহলে এই পার্টটুকু কত হবে 2 হবে। তো সিম্পল এটা যদি 2 অনুপাত হয় তাহলে এটা হবে কত 1 অনুপাত,
তাহলে 1 অনুপাত মানে কত হবে? এটা হবে 18। তাহলে এটা তোমাদের আনসার হয়ে যাবে কত? 18 মিটার। একদমই সোজা। যদি তোমরা এই জিনিসটা তোমরা জানতে, তো তোমরা যদি অনেকে না জানো, তোমাদের যদি এই ত্রিকোণমিতির ক্লাস চাই, তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানিও যে ত্রিকোণমিতির স্যার টেন সাইন কস ছাড়া কিভাবে হাইট অ্যান্ড ডিস্টেন্সের প্রবলেম আমরা একদম কয়েক সেকেন্ডে সলভ করতে পারো। তোর জন্য তোমরা কমেন্ট সেকশনে লিখবে ত্রিকোণমিতির ক্লাস চাই। তো যদি দেখি আমি অনেক কমেন্ট আসছে, তাহলে আমি কয়েকদিনের মধ্যে তোমাদের জন্য ত্রিকোণমিতির ক্লাস নিয়ে আসবো। আচ্ছা, পরের কোশ্চেন কি বলেছে? একটি ত্রিভুজের দুটি কোণ হচ্ছে 1:2 অনুপাতে এবং এই কোণ দুটি সমষ্টি তৃতীয় কোণের সমান। তো সিম্পল বলেছে, দেখো একটা কোণ আর একটা কোণের অনুপাত হচ্ছে 1:2। এবার বলেছে এই দুটি সমষ্টি তৃতীয় কোণের সমান। তার মানে তৃতীয় কোণটা কি হবে? এই দুটোকে যোগ করলে পাবে 1:2। তাহলে এটা আমাদের তিনটে কোণেরই অনুপাতে আমরা পেয়ে গেছি। তাহলে এবার দেখো 3 আর 2 5, 5 আর 1 6। তাহলে 6 ইউনিট মানেই কত? তোমরা বলবে স্যার 180 ডিগ্রি। তাহলে 1 ইউনিট মানে কত হবে? তোমরা বলবে 30 ডিগ্রি। এবার সব থেকে ছোট কোণ কোনটা? 1 ইউনিট। তাহলে এটাই আমাদের আনসার বেরিয়ে গেল 30 ডিগ্রি। এই কোশ্চেনটাও কি পেন পেপার লাগে? তোমরা বলে না স্যার, পেন পেপার ছাড়াই আমরা এটাকে করতে পারি। পরের কোশ্চেন, একজন শিক্ষার্থী 5 কিমি ঘন্টা বেগে বাড়ি থেকে স্কুলে যেতে 1.5 ঘন্টা সময় নেয়। সময়কে 20% কমাতে স্কুল থেকে বাড়ি পর্যন্ত একই দূরত্ব অতিক্রম করতে তার গতিবেগ কত শতাংশ বাড়াতে হবে? তাহলে তোমাদের দেখো, যখন এরকম ধরনের কোশ্চেন আসে না, তো এক্সামিনার কি করে, তোমাদের সাথে একটু খেলা করে। কি বলছি ইন দ্য সেন্স, কারণ এইখানে এই যে ডেটাটা দিয়েছে না, এই ডেটার কোনো দরকারই নেই। কারণ এখানে হচ্ছে তোমাদের যে ডিস্টেন্স আছে, সেই ডিস্টেন্স হচ্ছে অপরিবর্তিত, মানে ডিস্টেন্স ফিক্সড আছে। তাহলে ডিস্টেন্স যদি ফিক্স থাকে, তোমরা জানো যে আমাদের যদি কম সময় যদি যেতে হয় তাহলে আমাকে স্পিড বাড়াতে হবে। একই ব্যাপার, যদি আমাদের সময় যদি বেশি লাগে তাহলে আমাদের স্পিড কি হয়ে যাবে? কমে যাবে। মানে ডিস্টেন্সের স্পিড আর টাইম হচ্ছে কি, মানে তোমার ইনভার্সলি প্রপোর্শনাল, তাই না? মানে ব্যস্ত অনুপাতে থাকে। তো সিম্পল এই জিনিসটাই আমরা অ্যাপ্লাই করব। এর জন্য আমাদের এই 5 কিমি 1.5 ঘন্টা এসব কিচ্ছু জানার দরকার নেই। সিম্পল আমাকে কত পার্সেন্ট আমি কমিয়েছি আর এদিকে কত পার্সেন্ট ইনক্রিজ করতে হবে, এটাই হচ্ছে তোমার ফান্ডা। তাহলে সিম্পল তোমরা বলবে স্যার 20% মানে কত হচ্ছে? 1/5। তাহলে এখানে আমি লিখছি স্পিড আর এখানে আমরা লিখছি টাইম। ঠিক আছে, সরি আগে কি বলেছে? হ্যাঁ, টাইম আছে আগে। তাহলে এখানে হচ্ছে গিয়ে টাইম আর এখানে হচ্ছে গিয়ে স্পিড। তাহলে দেখো এখানে বলেছে সময়কে 20% কমাচ্ছে। তাহলে আগে যদি 5 ছিল, তাহলে এখন কত হচ্ছে? 4। তাহলে এটা ঠিক উল্টো হয়ে যাবে। তাহলে আগে যদি স্পিড ছিল 4, এখন কত হয়ে গেল? 5। তাহলে 4-এর মধ্যে কত বেড়েছে? 1। 1-এর 4 মানে তোমরা বলবে স্যার 25%। তাহলে আগে যদি সময় যদি 20% কমায়, তাহলে স্পিড কত বাড়াতে হবে? 25%। তো এর জন্য আমাদের এই ডেটার কোনো দরকার নেই, এটা তোমাদেরকে কনফিউজ করার জন্য ডেটাটা দিয়েছে। অনেকে কি করবে? অনেকে এটা করবে যে 1 ঘন্টায় 5 কিমি যায়, তাহলে 1.5 ঘন্টায় কতটা যাবে সেটা সে বার করবে। এবার স্পিড সময়, তখন সময়টা বার করলো, সেই সময় থেকে 20% কমিয়ে আবার সময় বার করলো, তাকে আবার 5 কিমি দিয়ে ভাগ করে স্পিড বার করলো। তো এটাতে কি হবে? আলটিমেটলি অনেক টাইম লেগে যাবে। তো এটা আমার কোনো করারই দরকার নেই। সিম্পল এখানেও স্পিডকে পার্সেন্টেজে কমিয়েছে, আমাকে স্পিড বলছি সরি, সময়কে পার্সেন্টেজে কমিয়েছে, আমাকে স্পিডটাও কি করতে হবে? পার্সেন্টেজে বাড়াতে হবে। ব্যাস, এটাই হচ্ছে ফান্ডা। কারণ ডিস্টেন্স এখানে তোমার কি আছে? ফিক্সড। তাই জন্য আমাদের এই ডেটার কোনো দরকার নেই। পরের কোশ্চেন কি বলেছে? একটি নির্বাচনে প্রার্থী ছিল মাত্র 2 জন। পরাজিত প্রার্থী মোট ভোটের 48% পেয়েছে। তার প্রতিপক্ষ 6,000 ভোট বেশি পেয়েছে এবং 3% ভোটের ব্যবধানে জয়ী হয়েছে। অবৈধ ভোটের সংখ্যা কত? তাহলে দেখো, টোটাল ভোট হচ্ছে গিয়ে আমি ধরলাম 100%। তাহলে দুটোই ক্যান্ডিডেট আছে। একটা ক্যান্ডিডেট কত পেয়েছে? 48। আর আরেকটা ক্যান্ডিডেট কি হয়েছে? ওর থেকে 3% বেশি পেয়েছে। তার মানে ও কত পেয়েছে? 51%। তাহলে এই টোটালকে যদি তোমরা যোগ করো, যোগ হচ্ছে 99%। তার মানে এইখানে যে 1% ভোট আছে, এই 1% ভোটই কি হয়েছে? তাহলে অবৈধ হয়েছে। তোমরা বললে হ্যাঁ স্যার, এটাই 1% ভোটই কি হয়েছে? অবৈধ হয়েছে। তো এবার দেখো, 6,000 ভোট বেশি পেয়েছে এবং 3% ভোটের ব্যবধান। তার মানে 3% মানেই কি? তোমরা বলবে 6,000, আমাকে কি বার করতে হবে? 1%। তাহলে 1% মানে কত হয়ে গেল? 2,000। তাহলে অবৈধ ভোট কত? তোমরা বলবে স্যার অবৈধ ভোটের সংখ্যা হচ্ছে 2,000।
আচ্ছা, পরে কোশ্চেন বলেছে দ্বিঘাত সমীকরণে 2x² প্লাস px মাইনাস 15 সমান সমান 0 এর একটি মূল হচ্ছে -5। মূল মানে কি বীজ আর কি, মানে এক্স এর ভ্যালু। ঠিক আছে, দ্বিঘাত সমীকরণ মানে কি এক্স এর দুটো মান বেরোবে। তো দ্বিঘাত সমীকরণের পি কে x² প্লাস এক্স ইকুয়ালস টু 0 এর একটি মূল হচ্ছে -5, মানে দুটোরই মূল হচ্ছে -5। তাহলে পি এবং কে এর মানগুলি কত? তো সিম্পল, যখনই এরকম ইকুয়েশন আসবে, এই যে সমীকরণটা আছে, এখানে তোমাকে এক্স এর জায়গায় কি বসাতে হবে? সিম্পল -5 বসাতে হবে। আমি ডাইরেক্ট করতে পারতাম, তোমাদের জন্য আমি জাস্ট লিখে দেখাচ্ছি। তাহলে এখানে দেখো এক্স এর জায়গায় তোমরা বসাবে -5। তাহলে -5 মানে কি হবে? ধরো আমি বসিয়েই দিই, না তোমাদের অনেকের কনফিউশন হবে। তাহলে এখানে দেখো 5 5 25, 25 দুগুণে কত হলো 50, মাইনাসে এটা হবে -5p -15 সমান সমান 0। তাহলে দেখো -5p 50 থেকে যদি 15 চলে যায় 35, 35টা এদিকে আসলে কি হবে? -35। তাহলে p সমান সমান তোমরা কত পেলে? 7। এবার দেখো p এর ভ্যালু 7 হচ্ছে, এই একটা অপশন আছে, এই একটা অপশন। তার মানে আমাকে এখন কি এটারও বার করতে হবে। তাহলে আমি এখানে সমীকরণটা লিখছি সমান সমান 0। এবার তোমরা জানো পি এর মান কত পেয়েছো? 7। তাহলে পি এর জায়গায় তোমরা লিখলে 7। কে x² মানে কি? -5 তার স্কোয়ার, এখানে হচ্ছে -5 সমান সমান হচ্ছে কি 0। তাহলে এখানে হচ্ছে 7। তাহলে 7 এদিকে কি আছে? গুণ আছে, এদিকে 0 দিয়ে করলে কি হয়? 0 হয়ে যাবে। তাহলে এটা লেখার দরকার নেই। তো সিম্পল এখানে হচ্ছে কত দেখো, 5 5 25 কে -5 সমান সমান কি হয়ে যাবে? 0। তাহলে 25 কে সমান সমান কি হয়ে যাবে? 5। তাহলে কে সমান সমান কি হয়ে যাবে? 5/25। তাহলে 5 দিয়ে কাটলে 1, 1 5, 5 দিয়ে যদি ভাগ করো 0.2। তাহলে তোমাদের এটা আনসার হয়ে যাবে অপশন নাম্বার 1, 7 0.2। আচ্ছা, পরের কোশ্চেন কি বলেছে? ডি ও কে তোমার লিখেছে 60, এস ও কে লিখেছে 285, তাহলে আর ই ডি রেড কে ওরা কত লিখবে? তাহলে সিম্পল দেখো, ডি মানে কত? তোমরা বলবে স্যার ডি মানে হচ্ছে কত? 4, আর ও মানে কত? 15। তাহলে 4 15 কত হয়ে গেল? 60। আচ্ছা, এস মানে কত? 19, আর এখানে হচ্ছে 15। 19 আর 15 গুণ করলে তোমরা বলবে স্যার হচ্ছে 285। তো সিম্পল আর, আর মানে কত? 18, ই মানে কত? 5, আর ডি মানে 4। এবার এদেরকে যদি তোমরা গুণ করো, 4 5 20, 18 দুগুণি 36, তাহলে কত হচ্ছে? 360। তাহলে তোমাদের আনসার কি হয়ে যাবে? 360। তারপরে কি বলেছে? প্রশ্ন, ইভাংশুর জন্মদিন কোন তারিখে? ওকে, একটি দেশের প্রজাতন্ত্র দিবসে ইভাংশুর জন্মদিন। তাহলে দেখো সিম্পল, প্রজাতন্ত্র দিবসে ইভাংশুর জন্মদিন, এবার কোন দেশের, সেই দেশটা আমরা কি করে, তার মানে এইটা কিন্তু আমাদের সাফিসিয়েন্ট নয়। দেশের জাতীয় পতাকা হলো একটি ত্রিরঙা পতাকা, যার কেন্দ্রে অশোক চক্র আছে। তার মানে এইটা থেকে আমরা বুঝতে পারলাম যে কান্ট্রিটা কি হচ্ছে? ইন্ডিয়া। ঠিক আছে, এইবার দেখো ইন্ডিয়ার প্রজাতন্ত্র দিবস কত তারিখে? আমরা জানি হচ্ছে 26শে জানুয়ারি। তাহলে এই দুটো কন্ডিশনই আমাদের দরকার, মানে দুটো স্টেটমেন্টই আমাদের দরকার, তবেই আমরা ইভাংশুর জন্মদিন ফাইন্ড করতে পারবো। তাহলে এখানে আমাদের অপশানে দেখতে হবে যে দুটোই একসাথে দরকার। তাহলে এটা দেখো অপশন নম্বর 1-এ আছে বিবৃতি 1 আর 2 উভয়ই একসাথে দরকার, কোনোটা একা একা থেকে আমরা বার করতে পারছি না। আচ্ছা, পরের কোশ্চেন কি বলেছে? স্থির জলে একটি নৌকার গতিবেগ কত? 15, আর স্রোতের গতি হচ্ছে 3। স্রোতের প্রতিকূলে এবং স্রোতের অনুকূলে দুটি যাত্রা সম্পূর্ণ করতে নেওয়া সময়ের মধ্যে পার্থক্য, মানে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়া আবার একই পথে ফিরে আসা, এর সময় হচ্ছে কত? 10 মিনিট। তাহলে দুই প্রান্তের মধ্যে দূরত্ব কত? ঠিক আছে, তাহলে সিম্পল দেখো, স্থির জলে নৌকার গতিবেগ কত? তোমরা বলবে যে স্যার 15 কিলোমিটার, আর স্রোতের গতিবেগ কত? 3 কিলোমিটার। তার মানে অনুকূলে মানে কত? 15 3 কত হবে? 18 হবে, তাই তো? ওকে, আর হচ্ছে গিয়ে স্রোতের প্রতিকূলে কত হবে? 12। তাহলে এখানে এদের অনুপাতটা কত আছে? অনুপাত যদি তোমরা করো, তাহলে এখানে হচ্ছে তোমার কত দিয়ে যাবে? 3 দিয়ে যাবে, এটা হবে সরি সরি 6 দিয়ে যাবে। তাহলে এটা হবে 3, এটা হবে 2। এটা হচ্ছে কিসের রেশিও? স্পিডের রেশিও। তাহলে টাইমের রেশিও কি হবে? ঠিক উল্টো হবে, 2:3। তাহলে এবার তোমরা সিম্পল দেখো,
এখানে কত গ্যাপ আছে? এক। এক মানেই কি তোমরা বলবে 10 মিনিটের গ্যাপ। এক মানেই কতর গ্যাপ? 10 মিনিটের গ্যাপ। তাহলে এখানে কতটা টাইম লেগেছে? 20 মিনিট। এখানে কতটা টাইম লেগেছে? 30 মিনিট। ঠিক আছে? তাহলে এবার সিম্পল তোমরা দেখো এখানে স্পিড কত ছিল? তোমরা বলবে এখানে স্পিড ছিল স্যার কত আছে? 18। তাহলে 18 স্পিডে যদি আমরা 20 মিনিটে যাই, তাহলে 20 দিয়ে কাটলে 3, এখানে কত হচ্ছে? 6। তাহলে আমাদের কত বেরোলো? 6 কিলোমিটার। তাহলে এই যে 6 কিলোমিটার, এটা কি একবার গেছে একবার এসেছে। তাহলে এবার কি বলেছে? দুটো প্রান্তের মধ্যে যদি দূরত্ব বার করতে হয়, একে আমাদের কি করতে হবে? 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমাদের ডিস্টেন্স কত হয়ে গেল? 3 কিলোমিটার। ঠিক আছে? এইভাবে করলেই তোমরা একদম কম সময় এটাকে করতে পারবে। পরের কোশ্চেন কি বলেছে? চিনির দাম বেড়েছে 10%, কিন্তু 5 জন সদস্যের একটি পরিবার তাদের ব্যয় বাড়াতে চায়নি, তাদের চিনি খাওয়া কতটা কমেছে? তো সিম্পল তোমাকে কি করতে হবে? 10% কে লিখতে হবে। 10% মানে কত? 1 এর 10। তার মানে এখানে হচ্ছে প্রাইস আর এখানে হচ্ছে কি কোয়ান্টিটি। তাহলে আগে দাম ছিল কত? 10। তাহলে এখন 10-এ কত বেড়েছে? বেড়ে হয়েছে 11। তাহলে এটা ঠিক এক্সাক্ট এরকম অপোজিট হয়। তার মানে আগে দাম ছিল কত? 11, এখন কত হয়েছে? 10। মানে আগে কোয়ান্টিটি 11 ইউনিট যদি নিত, এখন 10 ইউনিট নিচ্ছে। তাহলে সিম্পল 11-তে কত কমেছে? 1। 100-তে কত? তাহলে 100/11 যদি হয়, 9-11-99, 9 পূর্ণ 1-এর 11। এইভাবেই কোশ্চেনগুলোকে সলভ করতে হয়, আর কিচ্ছু না। তো আমাদের পরের কোশ্চেন বলেছে বাৎসরিক গণনা করা চক্রবৃদ্ধি সুদে কিছু টাকা 2 বছর পর ও 3 বছর পর যথাক্রমে এত টাকা হয়েছে, তাহলে সুদের হার কত? তাই দেখো 2 বছরে 9,680 টাকা হয়েছে, আর 3 বছরে হয়েছে 10,648 টাকা। তার মানে এইটার থেকেই 1 বছর এটা হয়েছে, তাই না? সিম্পল তাহলে তোমরা যদি এটাকে মাইনাস করো, তাহলে 8 8 আছে কত হলে 14 হবে? 6 6 একে 7, এখানে হচ্ছে 9। তাহলে সিম্পল তোমরা দেখো 968 টাকা সুদ হয়েছে 9,680 টাকার উপরে। কত বছরে? 1 বছরে। তাহলে 100-তে কত? তোমরা এখানে দেখতে পাচ্ছ এটাই কত হয়ে যাচ্ছে? 1-এর 10, তাই না? কাটাকুটি করলে আর 0 0 কেটে গেল, তাহলে কত হয়ে গেল? 10%। একদমই প্রবলেমটা কি ছিল? ইজি ছিল। শুধু তোমরা ঠিকমতো অবজার্ভ করবে কোশ্চেনকে। আচ্ছা, পরের কোশ্চেন কি বলেছে দেখো, অনেকটা বড় কোশ্চেন আছে। তো এই কোশ্চেনগুলো তোমরা হচ্ছে ফার্স্ট গোতে অ্যাটেম্প্ট করবে না, তোমরা পরে এসে অ্যাটেম্প্ট করবে। এখানেও সিম্পল তোমাদেরকে কি করতে হবে? অপশন এলিমিনেট করতে হবে। ঠিক আছে? তাহলে 6টা ব্যক্তি আছে। কে কে আছে? সামা, বৈভব, অজয়, মনীষা, তুলিকা, অনন্যা। এরা আসাম, গুজরাট, মধ্যপ্রদেশ, বিহার, রাজস্থান নামে 6টি ভিন্ন রাজ্যে জন্মগ্রহণ করে। তো একই ক্রমে নয়, 6টি ভিন্ন খেলা খেলে। যারা দাবা, ফুটবল, হকি, লুডো, ব্যাডমিন্টন, ক্রিকেট একই ক্রমে নয়। অনন্যার জন্ম গুজরাটে, তিনি ক্রিকেট খেলেন। তাহলে সিম্পল আমরা যদি এখানে লিখি, কি আছে? অনন্যা, ও কোথায় জন্মগ্রহণ করছে? গুজরাটে। আর ও কি খেলে? ক্রিকেট খেলে। ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে গিয়ে অজয় হচ্ছে দাবা বা লুডো খেলে না। তাহলে অজয় কি খেলে না? এখানে আমরা সাইডে লিখছি অজয় তোমার হচ্ছে গিয়ে দাবা মানে চেস আর হচ্ছে লুডো, এগুলো খেলে না ও। ঠিক আছে? যে ব্যক্তি বিহারে জন্মেছেন তিনি ফুটবল খেলেন। ঠিক আছে? তাহলে সিম্পল আমরা ধরো এখানে লিখি যে বিহারে যে জন্মেছে সে কি খেলে? ফুটবল খেলে। ওকে, হয়ে গেল। সীমা হকি খেলেন, তিনি আসাম বা মধ্যপ্রদেশে জন্মগ্রহণ করেননি। তাহলে এখানে সিম্পল দেখো আমরা লিখছি সীমা, সীমা কি খেলে? কোথায় জন্মগ্রহণ করেনি সেটা পরের ফ্যাক্টর। সীমা কি খেলে? সীমা খেলে হচ্ছে হকি। হয়ে গেল। মনীষার জন্ম রাজস্থানে এবং তিনি ব্যাডমিন্টন খেলে। তাহলে এখানে আমরা কি লিখছি দেখো, মনীষা, মনীষার জন্ম কোথায়? রাজস্থানে, আর ও খেলে হচ্ছে ব্যাডমিন্টন। ওকে, এবার দেখো তোমার টোটাল কি আছে? তোমার হচ্ছে টোটাল 6জন ব্যক্তি। এইবার সিম্পল একটা জিনিস দেখো, কোশ্চেনটাকে ভালো করে অবজার্ভ করো। তোমাদের কোশ্চেন বলেছে অজয় কোন রাজ্যে জন্মগ্রহণ করেছে। এবার দেখো টোটাল 6টা খেলা,
তার মধ্যে ক্রিকেট হয়ে গেছে, ক্রিকেট হয়ে গেছে, ক্রিকেট হয়ে গেছে, হকি হয়ে গেছে, আর ব্যাডমিন্টন হয়ে গেছে। তাহলে কটা খেলা তোমাদের হয়ে গেছে? তোমরা বললে স্যার 3টে খেলা হয়ে গেছে। আর তাহলে কি কি খেলা বাকি আছে? খেলা বাকি আছে চেস, কি আছে লুডো, আর বাকি আছে ফুটবল। এই 3টে খেলা তোমাদের কাছে পড়ে আছে। তোমরা বললে স্যার হ্যাঁ এই 3টে খেলাই পড়ে আছে। এবার তোমরা একটা জিনিস দেখো, অজয় চেসও খেলে না, লুডোও খেলে না। তাহলে অজয়ের ক্ষেত্রে চেসও চলে গেল, লুডোও চলে গেল। তাহলে অজয় কি খেলে? তোমরা বললে স্যার অজয় ফুটবল খেলে। আর আমাকে 2 নম্বরে কি বলেছে? যেই ব্যক্তি ফুটবল খেলে সে বিহারে জন্মগ্রহণ করে। তাহলে এখানে কে চলে আসলো? অজয়। আমাদের অ্যান্সার কি জানতে চেয়েছো? অজয় কোন রাজ্যে জন্মগ্রহণ করে? তাহলে অজয় কোন রাজ্যে জন্মগ্রহণ করে? তোমরা বললে স্যার অজয় বিহার রাজ্যে জন্মগ্রহণ করে। এইভাবে তোমাদের যে কন্ডিশনগুলো দেওয়া আছে সেখান থেকে তোমাদের অপশনকে এলিমিনেট করবে। তোমাদের যত বড় বড় পাজালই দিক না কেন, তোমরা কয়েক সেকেন্ডের মধ্যে ঠান্ডা মাথায় এগুলোকে করতে হবে। এইখানে যদি তোমরা হড়বড়ি করো, তোমাদের কি হবে? কোনো একটা কন্ডিশন তোমরা মিস করবে, তার ফলে তোমাদের অ্যান্সার মিলবে না, বারবার বারবার করবে, এক্সামটা খারাপ হয়ে যাবে। তাই সবসময় এই কোশ্চেনগুলোকে তোমাদের একদম শেষে অ্যাটেম্প্ট করতে হয়, আর একদম সময় নিয়ে ধীরে সুস্থে ঠান্ডা মাথায় করতে হয়। পরের কোশ্চেনে আমরা আসছি। দেখো বলেছে একটি বর্গক্ষেত্রের কর্ণ হলো √200 সেন্টিমিটার। যদি একটি আয়তক্ষেত্রের বাহুগুলি 5:2 অনুপাতে হয়, যা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান, তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটি কত? তো সিম্পল দেখো, এখানে কর্ণটা কি বলেছে? √200। √200 মানে কি 10√2, তাই না? তাহলে আমরা কি জানি? বাহু √2 তার মানে হচ্ছে কি কর্ণ। তাহলে এখানে √2 কেটে গেল, তাহলে এ হচ্ছে 10। তার মানে আমাদের যে বর্গক্ষেত্রটা আছে সেই বর্গক্ষেত্র বাহু কত? 10। তাহলে এখন বলবো স্যার তোমরা ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল কি হবে? 10 এর স্কয়ার। 10 এর স্কয়ার মানে কত হবে? 100। এবার বলেছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান। তো সিম্পল এখানে 5:2 আছে। তাহলে তুমি ধরলে এটা হচ্ছে 5x, এটা হচ্ছে 2x। তাহলে এটা হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান। তাহলে 10x², এটা মানে কি তোমরা পেলে 100। তাহলে x² সমান সমান তোমরা কি পেলে? 10। তাহলে x সমান সমান তোমরা কি পেলে? x সমান সমান তোমরা পেলে হচ্ছে √10। এবার তোমাদেরকে কি বার করতে বলেছে? তোমাদেরকে বার করতে বলেছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত। তোমাদের কি বার করতে বলেছে? আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য কত। তাহলে আয়তক্ষেত্র তোমরা কত ধরেছিলে? 5x। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কি হবে? 5√10। কিন্তু অপশনে কোথাও দেখো 5√10 দেওয়া নেই। তাহলে সিম্পল তোমরা দেখো 5কে যদি তোমরা রুটের ভেতরে নিয়ে যাও, তাহলে তখন কি হয়ে যাবে? 5 ইন্টু 5 হয়ে যাবে, ইন্টু 10। তাহলে 5 5 25 আর 10 কত হলো? 250। তাহলে এটাই তোমাদের অ্যান্সারে আছে, দেখো √250। তো এইভাবে একটু ঘুরিয়ে দেয়, কিন্তু তোমরা যদি জানো কিভাবে করতে তবেই সলভ করতে পারবে, না হলে দেখেই ঘাবড়ে যাবে। আচ্ছা, পরের কোশ্চেন কি বলেছে? নিম্নলিখিত চিত্রলিখিটি 2010 থেকে 2014 সালের মধ্যে মিরাটের একটি কারখানা দ্বারা নির্মিত ব্যাটের সংখ্যা শতকে। শতকে মানে 100তে, মানে এখানে 30 আছে, তার মানে 30 ইন্টু 100, এটা কত হবে? 3000 হবে। সরি, এখানে কালারটা চেঞ্জ করি। তাহলে এটা হচ্ছে কত? 30। তাহলে ওখানে 30 ইন্টু 100, তার মানে এটা কত হচ্ছে? 3000। এইভাবে দেওয়া আছে। 2010 থেকে 2014 সালের মধ্যে তৈরি ব্যাটের গড় সংখ্যা কত? তাহলে তোমাকে কি বার করতে বলেছে? গড়। দেখো এই কোশ্চেনটা তোমরা দুটো ভাবেই করতে পারো। কিভাবে? তোমরা এটা 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 এই সবকটাকে যোগ করলে, যোগ করে দেখলে 5 বছর আছে, 5 দিয়ে ভাগ করতে পারো। বা ডাইরেক্ট তোমরা যদি মুখে মুখেই 5 দিয়ে ভাগ করে নাও প্রথমেই, তারপরে সেটাকে যোগ করে দাও, সেইভাবেও করতে পারো। দুটোই দেখো আমি দেখাচ্ছি। এই কোশ্চেনটা তোমরা মুখে মুখেই সলভ করতে পারো যদি তোমরা ভাগ করে নাও। ধরো 5 দিয়ে ভাগ করলাম, এটা কত হলো? 6। 5 দিয়ে ভাগ করলাম, 5 8 40, 8.5। 5 দিয়ে ভাগ করলাম, এটা হচ্ছে 7। 5 দিয়ে ভাগ করলাম, 5 5 25, 5 5 25। 5 দিয়ে ভাগ করলাম 7। এবার সিম্পল তোমরা যোগ করো, 8 আর 6 14, 14 এর সাথে 21, 21 আর 5 26, 26 এর সাথে 33, আর হাফার হাফে 34। তাহলে এখানে তোমাদের কি হলো? 34, তারপরে দুটো শূন্য। তাহলে গড় কি হয়ে গেল? 3400। এইভাবে তোমরা বার করতে পারো। আর একটা তোমরা কি বার করতে পারো, যে না সিম্পল যেভাবে হয় সবকটাকে যোগ করে তোমরা করবে। তাহলে দেখো এখানে হচ্ছে 5, এখানে হচ্ছে 5। তাহলে 5 আর 5 10 শূন্য, হাতে আমার 1। 5 আর 1 6, 7 আর 6 13, 13 আর 5 18, 18 2 20, 20 শূন্য, হাতে আমার 2। 3 2 5, 5 আর 2 7, 7 আর 3 10, 10 আর 4 14, 14 আর 3 17। ঠিক আছে? তাহলে এইটা হয়ে গেল কত? তোমাদের আনসার এটা।
170। এবার 170কে যদি তোমরা 5 দিয়ে ভাগ করো, 3 5 15 20, তাহলে এখানে কত হলো 34। এবার হচ্ছে শতকে, তার মানে দুটো শূন্য, তাহলে তোমাদের আনসার কি হয়ে যাবে 3400। এইভাবেও তোমরা করতে পারো, যেটা তোমাদের সুবিধে মনে হবে। তো পরের কোশ্চেন কি বলেছে, পরের কোশ্চেন বলেছে দেখো, বলেছে 7টি ভিন্ন ভিন্ন কলেজের ইংরেজি সম্মান, সম্মান মানে এখানে হচ্ছে অনার্স, ঠিক আছে, নথিভুক্ত শিক্ষার্থীদের বন্টন প্রদর্শন করে। 7টি কলেজ থেকে যদি ইংরেজি পাঠ্যধারা ভর্তি মোট শিক্ষার্থী সংখ্যা 2800 হয়, মানে টোটাল কতজন ভর্তি হয়েছে, 2800 জন তোমাদের টোটাল ভর্তি হয়েছে। তাহলে এম এবং এস এর কলেজের শিক্ষার্থীর কতজন ভর্তি হয়েছে। তো সিম্পল দেখো, এম এম মানে হচ্ছে এটা, তাহলে এম কত আছে এখানে তোমরা দেখলে 17%। আর কি বার করতে বলেছে, এস এস হচ্ছে এটা, তাহলে এখানে কত আছে 14%। তাহলে 17 আর 14 তোমরা কত বলবে স্যার, বলবে 31%। তাহলে এখানে যদি তোমরা এখানে করো সলভ, তাহলে এখানে কত হচ্ছে 2800 ইন্টু হচ্ছে 31/100, তাহলে 0 0 তোমাদের কেটে গেল, তাহলে 2800 ইন্টু 31। তো এখানে আমি অপশনগুলো লিখে নিই, কারণ জায়গা ছিল না, সিম্পল এটা করে যেটা হবে সেটাই তোমাদের আনসার হয়ে যাবে। তাহলে 28 দিয়ে যদি করো, 28কে 28 8, হাতে আমার কত আছে 2, 3 28 কত হচ্ছে 84, আর 2 হচ্ছে 86, তাহলে তোমাদের আনসার কি হবে 868। ঠিক আছে। আচ্ছা, পরের কোশ্চেন কি বলেছে, বলেছে 2014 থেকে 2018 সালের মধ্যে দিল্লিতে 4টি ভিন্ন সারির ক্রীড়াঙ্গনে যোগদানকারী লোকের সংখ্যা প্রদর্শন করে। তো আনুমানিক কত শতাংশ দ্বারা 2018 সালে এই সারির ক্রীড়াঙ্গন যোগদানকারী লোকের সংখ্যা 2016 সারির ক্রীড়াঙ্গন যোগদান সংখ্যার চেয়ে বেশি। তাহলে সিম্পল দেখো, তোমাদের বার করতে হবে 2018তে হচ্ছে এ, তাহলে 2018, সরি কালারটা আমি চেঞ্জ করি, এটা হচ্ছে 2018 আর এ, তাহলে এখানে কত আছে তোমরা দেখতে পাচ্ছ 278। ওকে, হয়ে গেল। আর হচ্ছে 2016 হচ্ছে ডি, তাহলে 2016 হচ্ছে ডি কত আছে 239, তাহলে 239 যদি তোমরা এখান থেকে বিয়োগ করো, তোমরা কত পেলে 39। ক্লিয়ার। এবার এই 39 কততে বেশি, তোমরা বলবে স্যার 39 বেশি হচ্ছে 239, তাই না। এইবার এই কোশ্চেনটা তোমরা একটু অ্যাপ্রক্সিমেট দিয়ে যদি করো, সিম্পল দেখো 39কে যদি তোমরা মনে করো 40, আর 239কে যদি মনে করো 240, তাহলে দেখো এটা কেটে গিয়ে 1, এটা কেটে গিয়ে কত হচ্ছে 6, তাহলে 1-এর 6 মানে কি 16.66, তার মানে কি এটার আনসার কত হয়ে যাবে 17% অ্যাপ্রক্সিমেট, তাহলে এটাই হয়ে যাবে তোমাদের কি আনসার। ঠিক আছে, এইভাবেই তোমাদেরকে কিন্তু করতে হতো। তো পরের কোশ্চেন আমাদের এখানে বলেছে, দেখো এখানে একটা চার্ট দেওয়া আছে, এখানে বলেছে কি কতগুলো ব্যাট বানানো হয়েছে, আর এখানে বলেছে কতগুলো ব্যাট বিক্রি হয়নি, তাই তো। এবার সিম্পল তোমাদেরকে কি কোশ্চেন জানতে চেয়েছে যে 2010 থেকে 2014 মধ্যে কতগুলো ব্যাট বিক্রি হয়নি তাদের পার্থক্য বার করো। তাহলে সিম্পল তোমরা যদি এই কোশ্চেনটাতে দেখো, যে দেখো 2010 সাল, 2010 সালে তোমাদের কতগুলো ব্যাট তৈরি হয়েছে 30, এবার এটা কি আছে 100-এ আছে, তার মানে এটা কি হবে 3000, তার মধ্যে কতটা ব্যাট তোমাদের বিক্রি হয়নি, তোমরা বলবে স্যার 20% ব্যাট বিক্রি হয়নি, তাহলে 20/100 তোমাকে বার করতে হবে। তাহলে কতগুলো ব্যাট বিক্রি হয়নি, তোমরা বলবে স্যার 600টা ব্যাট বিক্রি হয়নি 2010 সালে। এবার তোমাদের আসতে হবে 2014 সাল, তাহলে 2014 সালে তোমাদের কতগুলো ব্যাট তৈরি হয়েছিল 3500টি, এবার এর মধ্যে কতটা বিক্রি হয়নি, এর মধ্যে বিক্রি হয়নি 24%, তাহলে 24/100, তাহলে 24 দিয়ে যদি করো 5 24 120 শূন্য, হাতে আমার 12, 3 24 72, আর এখানে কত হচ্ছে 840। এবার এটাই তোমাকে বার করতে বলেছে এই দুটোর মাঝখানে কতটা তফাৎ আছে, তাহলে 840 বিয়োগ যদি 600 করো, তাহলে তোমাদের আনসার কি হয়ে যাবে 240, 240 হবে তোমাদের আনসার। তো এখানে বলেছে গত বছর পুনে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উন্নত ভবিষ্যতের জন্য বেশ কয়েকটি বৃত্তিমূলক পাঠ্যধারা শুরু করেছে, তাই না। তো এবার আমাদের এখান থেকে আমরা কি অনুমান করতে পারি, তো বলছে পুনে বিশ্ববিদ্যালয় বিশ্বাস করে যে বৃত্তিমূলক শিক্ষা শিক্ষার্থীদের জন্য একটি ভালো ভবিষ্যৎ প্রদান করে। তো এখানে দেখো দেওয়া আছে উন্নত ভবিষ্যতের জন্যই করেছে, তাহলে এটা তো আমরা অনুমান করতে পারি এটা সত্য। পুনে বিশ্ববিদ্যালয় ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে সচেতন, অবশ্যই এখানে ছাত্রদের উন্নত ভবিষ্যতের কথা ভেবেই তো ওরা চালু করেছে, তাই না, তাহলে ওরা ভবিষ্যৎ নিয়ে সচেতন, এটাও আমরা কি করতে পারি অনুমান করতে পারি।
তাহলে দুটোই আমাদের হচ্ছে, তাহলে এখানে অপশান হয়ে যাবে অপশান 3। আচ্ছা, পরের কোশ্চেন কি বলেছে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করুন। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? তোমরা বলবে স্যার √3/4 a স্কোয়ার। এ মানে হচ্ছে কি বাহু। ত্রিভুজের একটি বাহুর পরিমাপ 7 সেমি, তাহলে এটা দিয়ে আমরা করতে পারবো, একদম এটা দিয়ে করা যাবে। ত্রিভুজের পরিসীমা হচ্ছে 21 সেমি, তাহলে 21 সেমি যদি হয় তাহলে তাকে 3 দিয়ে ভাগ করলে বাহু পেয়ে যাব, তাহলে এটা দিয়েও আমরা করতে পারবো। মানে দুটো থেকেই আমরা কিন্তু আলাদা আলাদাভাবে করতে পারবো, দুটোরই একসাথে দরকার নেই, এক দিয়েও করতে পারবো, দুই দিয়েও করতে পারবো। তাহলে অপশন 1 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। বলছে বিবৃতি 1 বিবৃতি 2 উভয়ই স্বাধীনভাবে, স্বাধীনভাবে মানে ইন্ডিপেন্ডেন্টলি, মানে দুটোকে আলাদা আলাদাভাবে আমরা করতে পারবো। তাহলে এটা হয়ে গেল তোমাদের আনসার। আচ্ছা, বলেছে তোমাদের হচ্ছে এখানে দেখো RAMST আছে, তাদের 1 2 3 4 5 কোড দেওয়া আছে, এবার এদেরকে সাজাতে হবে। তো তোমরা সিম্পল দেখতে পাচ্ছ RAMST, এখান থেকে তোমরা কি ওয়ার্ড তৈরি করতে পারছো? তোমরা তৈরি করতে পারছো স্মার্ট। তাহলে এস এর কোড কত? 4, এম এর কোড কত? 3, এর কোড কত? 2, আর এর কোড কত? 1, আর টি এর কোড হচ্ছে 5। তাহলে 4 3 2 1 5, এটাই হয়ে যাবে তোমাদের কারেক্ট আনসার। আচ্ছা, আবার এখানে এরকম টাইপের দিয়েছে, তো আমরা সলভ করব। 5 পি প্লাস কিউ, মানে এখানে শুধু এইগুলো দেখার দরকার নেই, সিম্পল এটা দেখো, প্লাস থেকে কি হচ্ছে মাইনাস, মাইনাস থেকে কি হচ্ছে গুণ, এইভাবে দেখো। তাহলে প্লাসটা হয়ে যাচ্ছে মাইনাস, তাহলে এখানে দিয়ে দিলাম মাইনাস, মাইনাস হয়ে যাচ্ছে গুণ, তাহলে গুণ হচ্ছে 75, তারপর হচ্ছে গুণ হচ্ছে ভাগ, ভাগ হচ্ছে 15, আর ভাগ হচ্ছে যোগ, ব্যাস। তাহলে এবার আমরা যদি করি 15 দিয়ে 75কে যদি ভাগ করি 5, 5 6 30, তাহলে 5 বিয়োগ 30 যোগ 30, তাহলে এটা কেটে গেল, তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল 5। বলেছে একটি নির্দিষ্ট ভাষায় অভিমন্যুকে, এটা লেখা হচ্ছে, তাহলে কর্মপুত্রকে কি লেখা হবে? তাহলে সিম্পল দেখো, এ, এক মিনিট একটু গ্যাপ গ্যাপ দিয়ে লিখি, এটা হচ্ছে ABHIMANYU, আর এখানে কি হচ্ছে BAIJNBOUY। আচ্ছা, এবার তোমরা যদি একটু ভালো করে অবজার্ভ করো, দেখো এই পার্টটুকু যদি অবজার্ভ করো, এটা এখানে চলে এসছে, বিটা এখানে চলে এসছে, ঠিক আছে, ওয়াইটা দেখো এখানে চলে এসছে, এখানে চলে এসছে, আর এইগুলো দেখো এইচ এর পরে হচ্ছে, এইচ এর পরে হচ্ছে আই, আই এর পরে জে, এম এর পরে এম, এর পরে বি, এন এর পরে ও। তার মানে এই কটা পার্ট হচ্ছে এক এক করে বেড়েছে, আর এই লাস্টের দুটো অল্টারনেট হয়েছে। তো সিম্পল তোমরা যদি এখন এই কর্মপুত্রকে তোমাদেরকে করতে হয়, করমপুত্র, তাহলে সিম্পল দেখো কে আর এ আছে, এটা তাহলে কি হয়ে যাবে? এ কে হয়ে যাবে, আর লাস্টে তোমাদের কি আছে? আর এ আছে, এটা কি হয়ে যাবে? এ আর আর হয়ে যাবে। তুমি অপশানে আগে এই দুটোকে এলিমিনেট করার চেষ্টা করো। দেখো এ কে, এ আর, এই অপশানে আছে, এটা হতে পারে, এটা হবে না, এটা হবে না, এটাও হবে না, তাহলে এটাই তোমাদের ডাইরেক্ট অ্যান্সার বেরিয়ে গেল। তো তোমাদেরকে আমি কি বলেছি, রিজনিং এ ম্যাক্সিমাম কোশ্চেন তোমরা কি করবে, অপশান দেখে চেষ্টা করবে, অটোমেটিক বেরিয়ে যাবে, তোমাদের পুরোপুরি কোশ্চেন বার করার কোনো দরকার নেই, ঠিক আছে? আচ্ছা, পরের কোশ্চেন কি বলেছে, একজন বিখ্যাত ক্রীড়াবিদ, জন একজন বিখ্যাত ক্রীড়াবিদ, সমস্ত বিখ্যাত ক্রীড়াবিদ উপযুক্ত ও সক্রিয়। জন বিভিন্ন পণ্যের বিজ্ঞাপনের মাধ্যমে প্রতি বছর মোটা অঙ্কের আয় করেন। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে জন হচ্ছে একজন হচ্ছে বিখ্যাত ক্রীড়াবিদ, আর সব বিখ্যাত ক্রীড়াবিদই কি হচ্ছে উপযুক্ত সক্রিয়। তারপরে ধরো এখানে হচ্ছে মনে করলাম এটা হচ্ছে বিখ্যাত ক্রীড়াবিদ, আর সব বিখ্যাত ক্রীড়াবিদই কি হচ্ছে উপযুক্ত আর সক্রিয়, তাহলে জন এদের মধ্যে পড়ছে, তার মানে জন কি হবে? উপযুক্ত সক্রিয়, এটা কিন্তু কনফার্ম হয়ে গেল। এবার বলেছে জন বিভিন্ন পণ্যের বিজ্ঞাপনের মাধ্যমে প্রতি বছর মোটা অঙ্কের আয় করে, ঠিক আছে। সমস্ত বিখ্যাত ক্রীড়াবিদ বিজ্ঞাপনের মাধ্যমে প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করেন। এখানে শুধু জনের কথা বলা হয়েছে, জন আয় করে মানে তো আমরা বলতে পারি না যে সবাই করে, তাহলে এটা হতেও পারে না হতে পারে, এটা হচ্ছে পসিবিলিটি। জন উপযুক্ত সক্রিয়, তাহলে এখানে বলছি দেখো সব বিখ্যাত ক্রীড়াবিদই উপযুক্ত সক্রিয়, তো জন একজন ক্রীড়াবিদ, তাহলে এও কি হবে? সক্রিয় হবে, এটা আমরা বলতে পারছি 100% ট্রু। জন জনপ্রিয় হয়ে শুধুমাত্র বিখ্যাত পণ্যের বিজ্ঞাপন দেয়, তাহলে এখানে বলেছে জন বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন দেয়,
কোথাও বলা নেই জন শুধুমাত্র যেগুলো বিখ্যাত মানে পপুলার সেই পণ্যেরই বিজ্ঞাপন দেয়। তাহলে এটা আমরা বলতে পারছি না, হতেও পারে নাও হতে পারে। তাহলে একটাই আমাদের ট্রু হলো, সেটা কোনটা? বি। তাহলে এটার আনসার তোমাদের কি হবে? শুধুমাত্র সিদ্ধান্ত বি কে অনুসরণ করে। আচ্ছা, এখানে বলেছে দেখো চিত্রকর, এখানে হচ্ছে তুলি, তাহলে লেখক। তাহলে চিত্রকর কি করে? চিত্রকর না পেন্টার, সে তার তুলি মানে ব্রাশ দিয়ে ছবি আঁকে। তাহলে লেখক কি করবে? লেখক হচ্ছে তার পেন দিয়ে লিখবে। তাহলে অপশন নাম্বার 4 হবে এটার কারেক্ট আনসার। আচ্ছা, বলছে বিবৃতিগুলি বিবৃতিগুলির পড়ুন, থাকগুলি থেকে নির্বাচন করুন, বলুন যেখানে তৃতীয় বিবৃতি প্রথম দুটির একটি যৌক্তিক সিদ্ধান্ত হবে। মানে এই দুটো হচ্ছে স্টেটমেন্ট আর এটা হচ্ছে তার কনক্লুশন। এই দুটো হচ্ছে স্টেটমেন্ট, এটা হচ্ছে তার কনক্লুশন। এই দুটো হচ্ছে স্টেটমেন্ট, এটা হচ্ছে তার কনক্লুশন। এইভাবে তোমাদেরকে সলভ করতে বলেছে। তো যেখানে হচ্ছে যে 3 নম্বরটা একদম আমরা কারেক্ট অ্যান্সার বলতে পারছি। তো সিম্পল আমাকে প্রত্যেকটা করতে হবে। তাহলে রাহুল একজন অভিনেতা। কিছু অভিনেতা হচ্ছে স্মার্ট। তাহলে ধরো রাহুল আছে, রাহুল হচ্ছে কি একজন অ্যাক্টর, ঠিক আছে। এবার হচ্ছে কিছু অভিনেতা স্মার্ট, তাহলে কিছু অভিনেতা স্মার্ট, তাহলে রাহুল স্মার্ট, এটা আমরা বলতে পারছি? আমরা বলতে পারছি না, এটা হচ্ছে আমরা কি আসছে পসিবিলিটি, রাহুল স্মার্ট হতেও পারে নাও হতে পারে। কিছু পুরুষ হচ্ছে সৈনিক, তাহলে কিছু ম্যান, তারা কি হচ্ছে আর্মিতে আছে। সব সৈনিকই দেশপ্রেমিক, তাহলে সব সৈনিক হচ্ছে কি দেশপ্রেমিক মানে প্যাট্রিয়ট। কিছু পুরুষ দেশপ্রেমিক, তাহলে এর মধ্যে কিছু পুরুষ কি হচ্ছে দেশপ্রেমিক, তাহলে এটা আমরা বলতে পারছি সত্য। সব ক্রিকেটই ক্রীড়াবিদ, মানে সব যে ক্রিকেট আছে তারাই হচ্ছে কি প্লেয়ার। ধরো কয়েকজন ক্রিকেটার বিখ্যাত, এর মধ্যে কজন হচ্ছে পপুলার মানে ফেমাস। সব ক্রীড়াবিদ বিখ্যাত, সব প্লেয়ার ফেমাস, এটা আমরা বলতে পারছি না, এটা হচ্ছে কি পসিবিলিটি। সব অভিনেতারাই সুদর্শন, মানে যত অ্যাক্টার আছে সবাই হচ্ছে কি তাহলে হ্যান্ডসাম। আমান অভিনেতা নন, আমান অ্যাক্টর নয়, আমান সুদর্শন নয়। তাহলে এখানে যে সব অভিনেতারাই সুদর্শন, তাই না? কিন্তু যারা অভিনেতা নয় তারাও যে সুদর্শন না সেটা তো আমরা বলতে পারছি না। তাহলে এটাও একটা কি হয়ে গেল? পসিবিলিটি হয়ে গেল। তো শুধুমাত্র কোনটা ফলো করছে? তোমরা বলছো স্যার শুধুমাত্র বি এরটা ফলো করছে। তাহলে এটা হয়ে গেল তোমাদের আনসার। একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় মিনিয়েচারকে এটা লেখা হয়েছে, তাহলে প্রাইভেটকে কি লেখা হবে? তো সিম্পল আমি যদি এখানে লিখি মিনিয়েচার, এবার আমরা লিখছি, আচ্ছা এখানে আমরা লিখছি 4, এখানে লিখছি 9, এখানে লিখছি 5, এখানে 9, এখানে 1, এখানে হচ্ছে কত 2, এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 9, এখানে 5। তো তোমরা যদি একটু ভালো করে অবজার্ভ করো, দেখো এম এর কোড কত 13, আই এর কোড কত 9, এর কোড কত 14, আই এর কোড কত 9। আর আমি লিখছি না, জাস্ট সিম্পল তোমাদেরকে অবজার্ভ করেছি। দেখো 3 আর 1 4, 9, 4 আর 1 5, 9। তার মানে যেটা তোমার হচ্ছে 1 থেকে 9 এর মধ্যে আছে তাদের কোড কোনো চেঞ্জ হচ্ছে না, কিন্তু 9 এর পর থেকে যখন 2 সংখ্যায় হয়ে যাচ্ছে মানে 10 থেকে 26, এদের কি হচ্ছে যার যা কোড আছে সেটাকে যোগ হচ্ছে। মানে কারো কোড যদি 12 হয় তাহলে 2 আর 1 কত হয়ে যাবে 3, কারো কোড যদি 18 হয় তাহলে 8 আর 1 কত হয়ে যাচ্ছে 9। এইভাবে সিম্পল হচ্ছে। তাহলে তোমাকে এখানে কি লিখতে হবে? প্রাইভেট তোমাকে লিখতে হবে, তাই না? তো সিম্পল দেখো পি মানে কত 16, তাহলে 6 আর 1 7, আর মানে হচ্ছে কত 18, তাহলে 8 আর 1 9, 9। এবার 7 9 9 তোমাকে অপশন চেক করতে হবে। দেখো একটা অপশনেই তোমাদের 7 9 9 আছে, তাই পুরো আর করার তোমার কোনো দরকার নেই, ঠিক আছে। অপশন থেকেই তোমরা এলিমিনেট করে দেবে। আচ্ছা, এখানে বলেছে সিলেক্ট দ্য অড ওয়ান। তাহলে দেখো এখানে কি কি আছে? অ্যাপ্রিহেনসিভ, স্কেয়ার্ড, কম্পোজড, অ্যাফ্রেইড। তাহলে তুমি দেখো অ্যাপ্রিহেনসিভ, স্কেয়ার্ড আর অ্যাফ্রেইড এই তিনটের মানেই হচ্ছে সেম, মানে যে এরা ভয় পেয়ে আছে। আর কম্পোজড মানে কি? আমরা বলি না যে লোকটা কুল অ্যান্ড কম্পোজড, মানে সে কোনো রকম কোনো মানে গোছানো যাকে আমরা বলতে পারি। তাহলে এটা হয়ে গেল একমাত্র অড ওয়ান। আচ্ছা, পরের কোশ্চেন কি বলেছে? 20 জন ছেলের একটি গ্রুপের গড় ওজন হচ্ছে 65 কেজি। পরে এটি আবিষ্কৃত হয় যে একটি ছেলের ওজন সঠিক ওজন 66 কেজির বদলে 76 কেজি দেখানো হয়েছিল। তাহলে সঠিক গড় ওজন কত? তাহলে দেখো ওজন ছিল কত 66, দেখানো হয়েছে 76।
তাহলে ওজন এখন 10 কেজি কি হয়ে যাবে, কমে যাবে। ওজন 10 কেজি এখন কি কমে যাবে। এবার কত জনের 10 কেজি কমবে, তোমরা বলবে স্যার 20 জনের কমবে। তাহলে 20 দিয়ে যদি ভাগ করো 1/2 মানে কত কমবে, 0.5। 0.5 করে সবার থেকে কমবে। তাহলে তোমার ছিল কত 65, তার থেকে 0.5 যদি বাদ দিয়ে দাও, তাহলে এখন গড় ওজন কত হয়ে যাবে 64.5। তোমরা কিন্তু কেউ এটাকে গুণ করে করবে না, যে 20 ইন্টু 65 করে মোট ওজন বার করলে, তার থেকে কি করলে 66কে বাদ, এই 76কে বাদ দিলে 66 যোগ করলে, তারপর আবার 20 দিয়ে ভাগ করলে, এইভাবে করবো না। সিম্পল তোমরা দেখবে যে কতটা ডিফারেন্স হচ্ছে, ডিফারেন্সটা বাড়ছে না কমছে, তারপর সেটা ভাগ করে যোগ বিয়োগ করে দেবে, হয়ে যাবে, অঙ্ক শেষ। আচ্ছা, এখানে আবার একটা কি দিয়েছে, সরল দিয়েছে। ঠিক আছে, তো আমরা প্রথমে ব্র্যাকেটের কাজ করব। তাহলে দেখো এখানে 3 আর 3 তোমাদের কি হয়ে গেল, কেটে গেল। তাহলে এখানে 2/5, তাহলে এখানে 2/5 আর এখানে ভাগ আছে, তাহলে ভাগটা গুণ হয়ে গেলে এটা উল্টে যাবে, পড়ে যাবে 5/2 ইন্টু 3/2 মাইনাস 1। এই পুরোটা হচ্ছে ব্র্যাকেটের মধ্যে। তাহলে 5 5 কেটে গেল, 2 2 কেটে গেল। তাহলে এখানে কি আছে, 3-এর 2, তার থেকে 1-এর 2 বিয়োগ হচ্ছে, তাহলে এটা হয়ে গেল কি 1-এর 2। এবার তোমরা এই পার্টে চলে আসো। তাহলে 2 গুণ 3-এর 2 গুণ 1-এর 2, আর এটা কত বেরিয়েছে, 1-এর 2 হয়ে গেল। এবার তোমরা 2 দিয়ে এটাকে কেটে দাও, তাহলে এখানে কত হচ্ছে 3/4। 3/4কে যদি তোমরা ভাগ করো, 4 7 28, 0.75, আর এখানে কত আছে 1.8, তাহলে 1.8 তার সাথে 0.75 যোগ করে দাও, 5, 8 সাথে 15, 11 2, তাহলে এটা হয়ে গেল তোমাদের আনসার। এটাই আমাদের ছিল শেষ কোশ্চেন। ঠিক আছে, তো আশা করি তোমাদের এই সেশনটা ভালো লেগেছে, এবং তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে যে তোমাদের কোন জায়গাতে বুঝতে অসুবিধা হচ্ছে, বা তোমাদের আমি যে করাচ্ছি সেই অ্যাপ্রোচের সাহায্যে তোমাদের কি কিছু হেল্প হচ্ছে কি হচ্ছে না। তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানাবে। তোমরা তোমাদের ফিডব্যাকটা দিলে তবেই আমি আমার সেশনে তোমাদের কোনো জায়গায় অসুবিধা হলে সেগুলোকে আমি ইমপ্রুভ করার চেষ্টা করব, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, বাই বাই।